সচিবালয় থেকে শুরু করে রাস্তার ধারে চায়ের আড্ডা সবখানে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় সংস্কার এবং নির্বাচন। আগে সংস্কার তারপর নির্বাচন, নাকি নির্বাচনের পর হবে সংস্কার, নাকি চলবে সমান্তরালে? রাজনৈতিক দলগুলোকে পৌঁছাতে পারবে ঐকমত্যে? যদি না হয় রাজি, তবে কি হবে তার পরিণতি? নির্বাচনের পথ কি ক্রমাগত অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে, নাকি জাতীয় ঐকমত্যের সংলাপে খুলবে এর জট? এমন নানান প্রশ্নের মীমাংসা জানতে আরটিভির বিশেষ আয়োজন সংস্কার ও নির্বাচন সংলাপ, পাওয়ার্ড বাই পূর্বী জুয়েলার্স। দর্শক, সংস্কার ও নির্বাচন প্রশ্নে দেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো বিভাজিত। কেউ চায় আওয়ামী দুঃশাসন ভেঙে পড়ার রাষ্ট্র ব্যবস্থার মেরামত শেষ করেই তবে হোক নির্বাচন। কেউ চায় যৌক্তিক ও অতি প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচনের আয়োজন করা হোক। আর কেউ চায় বর্তমান সংবিধান ও সংসদ ব্যবস্থা বাতিল করে নতুন বন্দোবস্ত। 5টি সংস্কার কমিশনের 166 সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে টানা সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। বিভিন্ন পক্ষের অটল অবস্থানে সংস্কার এবং নির্বাচন যেন দাঁড়িয়ে গেছে মুখোমুখি। অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের ঘোষণা দিলেও বিএনপি চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। দলটি মনে করে প্রয়োজনীয় সংস্কার শেষ করে আরও আগেই নির্বাচন আয়োজন করা সম্ভব। এমন এক বাস্তবতায় মুখে দাঁড়িয়ে দর্শক আমরা, এবং আজ আমাদের আলোচনার বিষয় মুখোমুখি সংস্কার ও নির্বাচন। আর বিষয় আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, রয়েছেন বিশ্লেষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার, আরও আছেন আমাদের সঙ্গে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডক্টর মুস্তাফিজুর রহমান ফায়সাল এবং সিনিয়র সাংবাদিক শুভ কিবরিয়া। আর পুরো অনুষ্ঠান জুড়েই দর্শক আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আমরা সরাসরি দর্শক আপনাদেরকে যেটি জানিয়ে রাখছি, সংস্কার এবং নির্বাচনের পক্ষে এবং বিপক্ষে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দিতে পারেন। স্কলে দেখানোর যে নাম্বার রয়েছে সেখানে আপনারা ফোন করে প্রশ্ন করতে পারেন। এই অনুষ্ঠানটি একই সঙ্গে আমাদের ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও আপনারা আপনাদের কমেন্ট এবং আপনাদের মন্তব্য লিখতে পারেন। আবার সরাসরি আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। যেহেতু একটা লম্বা আমরা প্যানেল পেয়েছি, আমরা শুরুটা করতে চাই রাজনীতিবিদদেরকে দিয়েই। আমরা প্রথমে যেতে চাই বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভাই, আমি তো একটা বিস্তারিত ভূমিকা বললাম, ওই সহজ প্রশ্ন যে সংস্কার এবং নির্বাচন এর বাস্তবতা যেটা আমি বলার চেষ্টা করলাম, সেখানে এই মুহূর্তে আমরা কোথায়? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সাথে আমার শ্রদ্ধেয় বিদগ্ধ রাজনীতিবিদ যারা রয়েছেন এবং গণমাধ্যম ব্যক্তিত্ব রয়েছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি যে প্রশ্নটার এখানে অবতারণা করেছেন, সেটা আসলে আমি যেটা বলতে চাই যে সংস্কার এবং নির্বাচন এটা মুখোমুখি নয়, এটা একে অপরের বিকল্পও নয়, এটা একে অপরের পরিপূরক। এবং সেখানে আপনার আজকে আওয়ামী লীগ গত 15 বছর এই দেশে শাসনের নামে, মানে জনগণ ছাড়াই, ভোট ছাড়াই শাসনের নামে তারা যে একটা কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিল, সেই কর্তৃত্ববাদী শাসনে পুরো দেশের রাষ্ট্র ব্যবস্থা একটা তছনছ হয়ে গিয়েছিল এবং নির্বাসনে পাঠানো হয়েছিল। যে কারণে ফ্যাসিবাদের পতনের পর স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলো 3 মাসের মধ্যে নির্বাচন চায়নি। আমরা সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চেয়েছি এবং এই যৌক্তিক সময়ের মধ্যে একটি প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচনের দিকে, যে একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে বাকি সংস্কারগুলো সম্পন্ন করা, সেটা আমাদের মূল ফোকাস ছিল বা এখনো আছে। তো এখন যেই আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার তার মূল স্টেক হোল্ডার যারা রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যত নিবিড় সম্পর্ক থাকবে বা বোঝাপড়া যত মানে গভীর হবে, ততই কিন্তু সংকটগুলো কাটতে শুরু করবে এবং সকলের মানে মতামতের ভিত্তি দিয়েই কিন্তু এগুলো আসবে। এখন ধরেন আমরা বিশেষ করে যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, সকল রাজনৈতিক দল, কেউ আমরা জোটবদ্ধ, কেউ যুগপৎ, কেউ বা পৃথকভাবে আন্দোলনে ছিলাম, সেই আন্দোলন করতে গিয়ে আমরা যে উপলব্ধিগুলো করেছিলাম, সেই উপলব্ধির আলোকেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের সংস্কার প্রয়োজন। এবং
কেউ আমরা ভিশন 2030 প্রথমে, তারপরে 27 দফা, তারপরে 31 দফা বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচির বা বক্তব্যের মধ্য দিয়ে সংস্কার প্রস্তাবগুলো কিন্তু সামনে এনেছিল। কিন্তু আজকে যে বিষয়গুলো এখানে আসলো, যে এখানে আগে সংস্কার করে তারপর নির্বাচনের দিকে যেতে হবে, এটা একটা অবাস্তব বিষয়। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এখানে ফুল স্টপ দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমি যেটার সংস্কার করছি 2 বছর পরে বা 1 বছর পরে সেই জিনিসটারও আবার কিন্তু সংস্কারের প্রয়োজন হতে পারে যদি বাস্তবতার নিরিখে আমরা দেখি। সেই কারণেই আমরা যদি এই ব্যাপারে কমিটেড থাকি, জনগণের কাছে যদি আমরা অঙ্গীকারাবদ্ধ থাকি, রাষ্ট্রের কাছে যদি অঙ্গীকারাবদ্ধ থাকি, তাহলে অবশ্যই সংস্কার বিষয়গুলো আমাদের সামনে জি প্রিন্স ভাই, মোটামুটি আপনি সূচনাটা ভালোই করলেন যে আপনি বলছেন যে সংস্কার এবং নির্বাচন আসলে হচ্ছে আপনার পরিপূরক এক অপরের। আমি আবারও আপনার কাছে ফিরবো, এবারে যেতে চাই ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতর রহমান। মানে আপনি সরাসরি আপনার দলের অবস্থানটাই বলবেন যে সংস্কার এবং নির্বাচন নিয়ে। অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি আরটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকের এই বিদগ্ধ যে সহ আলোচকগণ আছেন, বিশেষ রাজনীতিবিদগণ আছেন, বিশ্লেষকগণ আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং প্রিয় দর্শক শ্রোতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে যেই বিষয়টা আজকে আলোচ্য বিষয় হিসাবে নির্ধারিত হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে বাংলাদেশের জন্য। আমি প্রিন্স ভাই যে কথাটা বলেছেন, আমাদের জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোনো বিরোধ নেই। সংস্কার, প্রয়োজনীয় সংস্কার, শেষে নির্বাচন। আমরা ওইটাই চাই যে প্রয়োজনীয় সংস্কার, এই প্রয়োজনীয় সংস্কার, দরকারি সংস্কার, এগুলো তো আসলে এই 7 মাসে 8 মাসে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়। এখন তাহলে আবার আলটিমেটাম কেন? যদি প্রয়োজনীয় সংস্কার শেষে আমি নির্বাচনই চাই, তাহলে আবার প্রিন্স ভাইয়ের দল কিন্তু আলটিমেটাম দিচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন লাগে। আপনাদের দলের কি চাই? আমাদের দলের বক্তব্য হলো প্রয়োজনীয় সংস্কার শেষে যদি নভেম্বরেও নির্বাচন করা যায় সমস্যা নেই, জানুয়ারিতে হইলেও সমস্যা নেই। আপনি প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় সংস্কারটা করতে যে সময়টা লাগবে সেই সময়টা তো আমাকে দিতে হবে। এখন এই জন্য আমাকে আলটিমেটাম কেন লাগবে? এই জন্য কোনটাকে আপনি প্রয়োজন মনে করছেন? প্রয়োজনীয় সংস্কার হলো বিগত 53 বছর বা 54 বছর রাষ্ট্র যেভাবে চলেছে এভাবে আমরা চলতে চাই না। যেই আকাঙ্ক্ষা নিয়ে এই জুলাই বিপ্লব হলো, যে জন্যে মানুষ রক্ত দিল, নতুন বাংলাদেশ গড়া, আমরা তো বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা তো রাতভর শখশোটা টানতে পারবো না। খুব স্পেসিফিক যদি উত্তরটা দেন যে আপনি ধরেন 5টা সংস্কার আপনার কাছে প্রয়োজনীয়, আমি যদি আপনাকে 5টা ঘর দিই যেটা করে নির্বাচনে যাওয়া যাবে, সেই 5টা ঘরে আপনি কি ফিল আপ করবেন? না, এখানে মূল বিষয় হলো যে বিষয় আমরা সাফার করি সবচেয়ে বেশি, নির্বাচন ব্যবস্থার সংস্কার। ওকে ফাইন, এটা হলো সবচেয়ে, নির্বাচনের আগে এটা করতেই হবে। যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচন পদ্ধতি অতীতে স্বৈরাচারের জন্ম দিয়েছে, ফেসিবাদী শাসনের জন্ম দিয়েছে, ওই পদ্ধতি আমরা দেখতে চাই। ওকে 2, প্রশাসন নিউট্রাল হতে হবে। দলীয় প্রশাসন যেই সরকার আসে এটা যাতে জনপ্রশাসন সংস্কার করতে হবে। বিচার বিভাগের সংস্কার লাগবে। বিচার বিভাগটা যাতে কারো পক্ষে কাজ না করে, বরং ইনসাফ পায় মানুষ। যে বিচার প্রার্থী হবে সে যাতে সুবিচার পায়। বিগত দিনে স্বাধীনতার পরবর্তী আমরা এটা দেখি নাই, যে যখন সরকারে এসেছে তার পক্ষেই রায় হয়েছে, বিচার বিভাগ তার পক্ষেই কাজ করেছে। বিচার বিভাগ এই জন্যে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রশাসন দলীয়ভাবে কাজ করেছে, দলীয় ক্যাডারের ভূমিকা পালন করেছে পুলিশ। এই জন্যে জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন বিভাগ, এই 3টা একেবারেই গুরুত্বপূর্ণ, নির্বাচনের আগেই লাগবে। আচ্ছা, এই 3টা প্রয়োজনীয় সংস্কার করতে কি পরিমাণ সময় প্রয়োজনীয় আপনাদের কি মনে হয়? কাজ তো হচ্ছে, আমরা দেখছি যে সংস্কার কমিশন তারা প্রস্তাবনা দিয়েছে এবং রাজনৈতিক দলগুলো সেই ব্যাপারে মতামত দিয়েছে, সেই প্রক্রিয়া চলছে। এবং আমার তো মনে হয় যে সরকার যে তারা একটা যে টাইম ফ্রেমটা ঘোষণা করেছে, তারা হিসাব নিকাশ করেই করেছে। তাদের যে সময়টা প্রয়োজন তারা সেই সময়টা হিসাব করেই তারা হয়তো
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে পারবে, এই জন্যই তারা সেই সময়টা, মানে এটিকে আপনি যৌক্তিক মনে করছেন? এটাকে আমি মনে করছি, যেহেতু তারা কাজটা করছে। জি, ধন্যবাদ। আমি ধন্যবাদ। আবারও আপনার কাছে ফিরবো। যেতে চাই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ওই একই প্রশ্ন, আপনাদের দলের অবস্থান আসলে কি মনে করছেন? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন, সম্মানিত আলোচক বৃন্দ, দর্শক শ্রোতা যারা এই মধ্যরাতে এখনো দেখছেন কষ্ট করে, তাদেরকে নিশ্চয়ই আমরা ধন্যবাদ জানাবো। প্রথমত যেটা আপনি উত্থাপন করছিলেন, নির্বাচনের বিপরীতে সংস্কারটা হাজির করাটা, এটা একটা দুর্বুদ্ধির জায়গা থেকে হাজির করা হচ্ছে, অন্যায়ভাবে হাজির করা হচ্ছে, অযৌক্তিকভাবে এটা হাজির করা হচ্ছে এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে এটা হাজির করা হচ্ছে। আমার বক্তব্যের পিছনে যুক্তিটা কি? এখানে যারা বসে আছেন বা যতগুলো রাজনৈতিক দল যারা রাজপথে ছিলেন, তারা কেউই তারা সংস্কারের বিরুদ্ধে নন। তার মানে সংস্কারের প্রশ্নে একটা ন্যাশনাল কনসেনসাস ইতিমধ্যেই ডেভেলপ করেছে। 5ই আগস্টের পরে ঘুম থেকে জেগে উঠে আমরা সংস্কারের কথা বলছি না, আমরা বলেছি 3 বছর আগে থেকে, কেউ কেউ আরও আগে থেকে বলছি। এবং তার ভিত্তিতে দলগুলোর আমাদের নির্দিষ্ট আমাদের রিফর্ম এজেন্ডা আছে। 31 দফা যারা আমরা যুগপথে ছিলাম তাদের একটা বোঝাপড়া আছে। এর বাইরে যারা ইন্ডিপেন্ডেন্টলি ছিলেন তাদেরও দলীয়ভাবে তাদেরও পরিবর্তনের, রূপান্তরের নানা ধরনের কর্মসূচি আছে। এখন সরকারের দায়িত্ব কি? প্রধান উপদেষ্টা পরিষ্কার করে তিনি যেটা বলেছেন, কোনো কিছু সরকার চাপিয়ে দেবেন না। আমি ধরে নিচ্ছি তিনি যেটা বলেছেন উনি এটাকে মেন করছেন। তার অর্থ কি? আরেকটা বাক্য বলেছেন যেটা আমাদেরও কথা, যেখানে ন্যূনতম আমরা একমত হতে পারবো। সংস্কার ঐক্যমত কমিশন যে কাজটা করছেন, কাজের গতি যদি বাড়ানো যায়, আমি বহু আগে বলেছি ডাবল ইঞ্জিনের গতি যদি সরকারের পিছনে যুক্ত করা যেত, আর বিশেষ করে ঐক্যমত কমিশনের তাদের যে কাজ 1 থেকে 1.5 মাসের বেশি তাদের সময় লাগবার কথা না। তার অর্থ কি? যে সমস্ত প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত আছে, সরকার দাঁড়াবে ওখানে, ঐক্যমত কমিশন ওখানে দাঁড়াবে। এই কাজটা 1 থেকে 1.5 মাসের উপরে লাগার কথা না। 1 নম্বর, সেগুলো কোনগুলো? যেগুলো হচ্ছে আমরা ধরেন সংবিধান সংস্কার থেকে শুরু করে, যেগুলোর জন্য আমার পার্লামেন্ট লাগবে, আমার ইলেক্টেড রিপ্রেজেন্টেশন লাগবে, একটা পিপলসের পপুলার ম্যান্ডেট লাগবে, সে ম্যান্ডেট আসবে ইলেকশনের ভেতর দিয়ে। আর অনেকগুলো ব্যাপার আছে যেটা আপনি ভাইকে আপনি প্রশ্ন করছিলেন, অনেকগুলো যেটা সংবিধানের সাথে যুক্ত না, যেগুলো আপনি এক্সিকিউটিভ অর্ডারে, যেগুলো নিয়ে এটা নিয়েও এক ধরনের বোঝাপড়া ইতিমধ্যে আমাদের ভিতরে আছে। ব্ল্যাক লসগুলোর প্রশ্ন আছে, বিচার বিভাগ সম্পর্কে, তারপরে আপনার প্রশাসন, পুলিশ, অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো ডিরেক্টলি সংবিধানের সাথে যুক্ত না। আলাপ আলোচনা করে যদি আপনি দাঁড়ান, এটাও 1 থেকে 2 মাসের মধ্যে এই কনসেনসাস বিল্ড আপ করা সম্ভব। এখানে তো আবার নিবন্ধনের সময়টা আবার 2 মাস। আচ্ছা, না তার আমি বলছি, তার মানেটা হচ্ছে যে যদি আপনার সদিচ্ছা কাজ করে, গুরুত্বপূর্ণ পলিটিক্যাল উইল, আপনি কি মেন করছেন? ইতিমধ্যে সরকার 2টো অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ পার করে এখন তারা 3 নম্বরে এখন তারা হাজির হয়েছেন। তার মানে পলিটিক্যাল উইল যদি আপনার কাজ করে, যদি আপনি কাজের গতি বাড়িয়ে তুলতে চান, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ইলেকশন কমিশন তারা প্রিপেয়ার্ড, তারা ডিসেম্বরকে লক্ষ্য রেখে তারা একটা প্রস্তুতি তারা নিচ্ছেন। এবং আমার ছাত্রদের তরুণ দল তারা ইনডিরেক্টলি তাদের হুমকি দিলেন কিনা আমি জানি না, কিন্তু তাদের যে ভাষা, যে বক্তব্যটা, তার মানে হচ্ছে যে এমনকি সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। শেষ বাক্যটা বলবার সুযোগ দেন। এটা ডিপেন্ড করে সময় লাগবে, এটা আপনার কিছু ডিপেন্ড করে কাজগুলো কি আপনার কাজগুলো, সংস্কার যে আপনি যেটা বললেন, কাজগুলোকে আপনি ঠিক করেন, রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নেন, আলাপ আলোচনা করেন, বোঝাপড়া তৈরি করেন। বোঝাপড়া তৈরি করলে ওই যে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন। যদি বোঝাপড়া থাকে 9 মাসের কাজ 3 মাসে করা সম্ভব, 3 মাসের কাজ 1 মাসে করা সম্ভব। এটা ডিপেন্ড করে আপনি কি করছেন, সেদিক থেকে ইচ্ছা করলে ডিসেম্বরে আগেও আনা সম্ভব। আর যদি বোঝা যায় যে কাজগুলো এরকম, ডিসেম্বরের পরও আরও 15 দিন কি 1 মাস লাগবে, তাহলে বিএনপি কি নির্বাচন বয়কট করবে? আমরা কি নির্বাচন বয়কট করব? নিশ্চয়ই আমরা আলাপ আলোচনা করব। যদি বোঝা যায় যে এটা এনগেজমেন্ট, তাহলে আরো 15 দিন 1 মাস পর আপত্তি করবে না। মানে সায়েন্টিফিক্যালি আপনি যেটা বোঝানোর চেষ্টা করছেন যে ভাই ডিসেম্বরে নির্বাচনটা খুবই সম্ভব, এটা আপনি আমি বলছি এমন কি তার আগেও সম্ভব। এটা ডিপেন্ড করে আপনার সদিচ্ছার উপরে, হাউ ইউ প্ল্যান, এটা তার উপরে ডিপেন্ড করে। এটার জন্য আর এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনি হয়তো পরের অংশে আমরা একটু আলাপ করব। নিশ্চয়ই আমি আবারও আসবো। কেন অনেকে নির্বাচনটাকে অনিশ্চিত জায়গায় নিয়ে যাচ্ছেন, এই প্রশ্নটা আপনি একটু করবেন। নিশ্চয়ই আমি এবারে যেতে চাই আমাদের গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল তুষার আপনার কাছে। তুষার ভাই,
সংস্কার, নির্বাচন, এখন নির্বাচনের অনেকে কথা বললেই অনেকে সোশ্যাল মিডিয়াতে খুবই মানে আক্রমণের শিকার হন। এরকম একটা মানে যদিও সোশ্যাল মিডিয়া খুব প্যারামিটার না একটা রাজনীতিকে বোঝার জন্য, তারপরও যেহেতু এগুলো পাবলিক ডিসকোর্সে আলোচনা হয়, মানে এই মানে বাতাসটা কেন তৈরি হলো হঠাৎ করে? এই বাতাসটি তৈরি হয়েছে কারণ কিছু মানুষ অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকাকে তাদের জন্য লাভজনক বলে মনে করছেন। এটা কি আপনার মানে অনুমান নির্ভর, হাইপোথিসিস? না, এটা অনুমান নির্ভর না, বিশ্লেষণ ধর্মী। আমি আপনাকে বললে যাই, প্রথম বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকার আসার পরে প্রথম সবচেয়ে নিশ্চিত বিষয়টা কি? নির্বাচন। কেননা তারা যাবেন কিভাবে? একটা নির্বাচন দিয়েই তাদেরকে যেতে হবে। ফলে তারা আর কি করবেন আর না করবেন এই দায়িত্ব তারা ঠিক করতে না পারলেও অন্তর্বর্তী মানেই হচ্ছে ক্ষমতা গ্রহণ থেকে পরবর্তী নির্বাচন পর্যন্ত তারা অন্তর্বর্তী। অতএব তাদের এই একটা ফাংশন ওয়াজ ডিসাইডেড ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে দে টুক দেয়ার অফিস, তাদেরকে নির্বাচন করতে হবে। ফলে নির্বাচন করার লক্ষ্যেই বাকি কাজগুলি করতে হবে। এবং অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকা মানেই হচ্ছে সরকারকে ব্যবহার করে নানা ধরনের কোটারি স্বার্থ যারা হাসিল করেন তাদের সুযোগ তৈরি হওয়া। আপনি একটা মজার বিষয় দেখেন, সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু ভোটিং পদ্ধতির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। ভোটিং পদ্ধতির কারণে বাংলাদেশে স্বৈরাচার তৈরি হয় নাই, তৈরি হয়েছে ভোটিং পদ্ধতিতে বলা আছে ভোট গুনতে হবে, ভোট গোনা হয় নাই। ভোট গোনেন, সবার সামনে গোনেন, কোনো সংস্কারের দরকার নাই। যে ভোট দিতে এসেছে সে যদি জানে তার ভোটটা গোনা হচ্ছে তাহলেই সেটা একটি গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ ভোট। ভোট যারা গোনে তারা দুর্নীতি করেছে, কিন্তু ভোটের সিস্টেমের মধ্যে কোথাও লেখা ছিল যে রাতের বেলা ভোট দিতে হবে, দিনের বেলা দেওয়া যাবে না? ভোটের সিস্টেমে কোথাও লেখা ছিল এসপি ডিসিরা মিলে ভোট করবে? এই সরকার কিন্তু ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, একাধিক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তার মানে তারা দেখিয়ে দিয়েছেন কারা দোষ করেছিল বা কারা এই দোষী প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল। সংস্কার করলে সেইখানে করেন যাতে গোনার লোক ঠিক থাকে। ভোটিং পদ্ধতির তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনি দেখবেন একটা ধোঁয়া উঠেছে ইনডিরেক্ট ভোটিং হবে। যেমন সিটি কর্পোরেশন স্থানীয় সরকার নির্বাচনে বলা হচ্ছে ইলেকটোরাল কলেজের মতো হবে, কাউন্সিলরের আগে নির্বাচন হবে, তারা ভোট দিবেন। ঢাকা শহরের কথা চিন্তা করেন, 129টা টোটাল কাউন্সিলর আছেন, সেইখানে ধরেন ভোট যদি হয় এরকম যে আমি বুঝতে পারছি যে আমি 50টা কাউন্সিলরের ভোট পাবো আর বাকিটা পাবো না, 9 জনকে বা 10 জনকে কেনা সহজ নাকি কোটি ভোটারকে কেনা সহজ? কোটি ভোটারের ভোটকে বন্ধ করে দিয়ে তারা 9 জনকে কেনার সুবিধা তৈরি করে দিতে চাইছেন। কোনো একজন পাওয়ারফুল লোক, তার যদি টাকা থাকে অথবা তার যদি প্রতিপত্তি থাকে অথবা তার যদি লাঠিয়াল বাহিনী থাকে, তাহলে উনি চাইলেই বাকি 9 জনকে ইভেন ভোটের দিন হাজির করবেন না, ওনার তো 9টা ভোট কিনা লাগবে। এইটা হচ্ছে ঝামেলা। ডিরেক্ট ভোটিং থেকে ইনডিরেক্ট ভোটিংয়ে যাওয়া মানেই হচ্ছে বরং আগের যে নির্বাচনী প্রক্রিয়া সেটাকে ব্যাহত করে এমন একটা অবস্থা তৈরি করা হচ্ছে যে ধরা যাক 2টা ওয়ার্ডের মধ্যে সমান ভোটার নাই, কিন্তু মনে করেন আমি পপুলার ভোট বেশি পেলাম মেয়র দাঁড়িয়ে, কিন্তু আমার কাউন্সিলর বেশি জিতলো না। কম লোক ভোট দিল, কিন্তু কম লোক যেখানে ভোট দিয়েছে সেই জায়গাগুলির কাউন্সিলর পেল আমার অপোনেন্ট, তাহলে কম ভোট পেয়েও একজন লোক মেয়র হয়ে যেতে পারবে। এটা তো ভাই আমেরিকা না, ইলেকটোরাল কলেজ দিয়ে আপনি আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি চালু করবেন। আইয়ুব খানের এই বেসিক ডেমোক্রেসি কিন্তু তখনই ব্যর্থ হয়েছে। তুষার ভাই, এগুলোর মধ্যেও তো আপনার ঐকমত্যের জায়গা আছে, এগুলো তো সরকার চাইলে চাপিয়ে দিতে পারবে। কোনো জায়গা নাই, এগুলো তৈরি করা হচ্ছে যাতে ঐকমত্য না হয়, রাজনৈতিক দলগুলি প্রতিবাদ করে এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়। আমি আরেকটা জায়গায় যাই, নির্বাচন পদ্ধতির সমস্যা যারা বলেন তাদেরকে বলতে হবে স্পেসিফিক যে কোথায় নির্বাচন পদ্ধতির সমস্যা আছে। সমস্যা আছে নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করে না। যারা বলছেন বিচার বিভাগকে সংস্কার করতে হবে, বিচার বিভাগের সংস্কার না, বিচারক যেভাবে নিয়োগ হয় সেইখানে সমস্যা আছে। সেইটা যদি আপনি ঠিক করতে চান তাহলে সংবিধান সংস্কার করতে হবে, কারণ আমাদের কিন্তু বিচারক নিয়োগ কিভাবে হবে এটা সাংবিধানিক নিয়ম, এবং সেই নিয়মের মধ্যে কে বিচারকের নিয়োগ দেন আর কে বিচারককে অপসারণ করতে পারেন এই জায়গাগুলি ঠিক করতে হবে। বিচার পদ্ধতির কাছ থেকে যদি ইনসাফ আশা করেন তাহলে যারা ইনসাফ আশা করছেন তারাই কিন্তু আবার বিচার বিভাগের মধ্যে মিছিল করেছেন। আমি আপনাকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে দুর্নীতি দমনের সংস্কার করতে হবে। বাংলাদেশের দুর্নীতি বিরোধী যে আইন আছে সেই আইন ঠিক মতো প্রযুক্ত করলে বাংলাদেশে একটা দুর্নীতি হওয়ার কথা না, কিন্তু আজকে দুর্নীতি বা এই ধরনের অভিযোগের কারণে অন্তত একজন উপদেষ্টা সহকারীকে অপসারণ করা হয়েছে, আরেকজনকে শোকজ করা হয়েছে, এনসিপি করেছে। তার মানে দুর্নীতি তো নিজেরাই বন্ধ করতে পারছে না, এবং দুর্নীতি করে এমন লোককে প্রিভিলেজ কোটায় স্বাস্থ্য বিভাগে নিয়োগ দিয়ে যিনি নিয়ে এসেছেন তিনি সংস্কার করবেন। তুষার ভাই, আমি আবার আপনার কাছে আসবো সেকেন্ড রাউন্ডে। এবারে যেতে চাই আমাদের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না ভাই, আপনি শুনলেন মানে প্রথম রাউন্ডের কিছু আলোচনা যে এই নির্বাচন এবং সংস্কার এটা প্যারালালি যদি চলে
তাহলেও কি আমরা ডিসেম্বরের মধ্যে বা জুনের মধ্যে আমরা একটা ভালো নির্বাচনের দেখা পাবো যদি প্যারালালি চলে? আমি মনে করি পারবো। আপনি যদি ব্যাখ্যা করতে বলেন তাহলে আমি বলবো যে একটা তো ঠিক যে আপনি টার্গেটটা কী নিয়েছেন সেটা ফিক্স করতে হবে, আপনি কি চান। মেইন বিষয়টা হচ্ছে আমি একটা নির্বাচন চাই, কোয়ালিটি নির্বাচন, অ্যাকসেপ্টেবল টু অল, যেটা এতগুলো বছর হয়নি, পরপর 3টা টার্ম তো হয়নি। সেটার জন্য আপনার কী দরকার? পুলিশ প্রশাসন। আমি সবসময় এটার উপর জোর দিই যে এইটাকে যতখানি সম্ভব পারফেকশনে আনতে হবে যাতে ভোটটা তারা করে ঠিক মতো। এরপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও যুক্ত আছে এটার সঙ্গে, দেন ইলেকশন কমিশন। ওইটা একটা বিরাট নেটওয়ার্ক, কিন্তু তারপরেও এটাকে আপনি যতখানি পারেন কনসাইজ করে এনে একটা জায়গায় আনতে পারেন যাতে একটা ফেয়ার ইলেকশন দেওয়া যায়। তো এটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে গিয়ে 1.5 বছর লাগবে নাকি? যখন লতিফুর রহমান দায়িত্ব নিলেন, 6টার সময় দায়িত্ব নিয়েছেন, রাত 9টা নাকি 10টার মধ্যে 15টা সেক্রেটারিকে বদলি করে দিয়েছেন, প্রশাসন সোজা হয়ে গেছে। এইখানে শুরু থেকে যারা দায়িত্ব নিয়েছেন তারা কি করেছেন? ওদেরকে বলছে প্যাম্পার করেছেন। কীরকম? ছাত্ররা গিয়ে বা তরতর করে 14 তলায় উঠে গেছে, গিয়ে বলেছে আমরা পরীক্ষা দিতে পারবো না, এই কারণ তারা মেনে নিয়েছেন। ডিসিরা ভিজিট করেছে ইয়ের মধ্যে, সচিবালয়ের মধ্যে, কিছু করতে পারে নাই। যদি সেই ব্যবস্থা নিত, ইভেন ধরেন এই যে পুলিশের সাথে সর্বশেষ আমাদের প্রধান মানে ভাই একটু পুলিশের আপনি প্রশাসনের কথা বললেন, আমি যদি গত 17 বছরে যে লোকগুলো নিয়োগ পেয়েছে এদের কাছ থেকে তো কোনো না কোনো ভাবে আপনার নির্বাচনের সময় সার্ভিস নিতে হবে, এবং মোস্টলি আপনার এদেরকে দলীয় পরিচয়ে নিয়োগ দেওয়া হয়েছে এরকম একটা অভিযোগও আমরা শুনি। যদি তাই হয় তাহলে আপনি কিভাবে আপনার ওই কাঠামোর ভেতর থেকে আপনি কোয়ালিটি নির্বাচনের কথা? মানে বিষয়টা এরকম যে ছাঁচের মধ্যে তারা কাজ করছে, সেটা ধরেন আগে আওয়ামী ছাঁচ ছিল, এখন আরেকটা ছাঁচে আসছে, কিন্তু যে ছাঁচে আসছে তাকে এটা মেনে করতে হবে যদি সেটা প্রশাসনিক পদ্ধতি হয়। একদম পুরা মেনসেভিকদের কর্মসূচি নিয়ে বোলসেভিকরা বিপ্লব করতে পেরেছে, তাদের পুরো স্টাফ নিয়ে ওইখানকার সোশ্যাল স্ট্রাকচার করতে পেরেছে। তো এইখানে তো আপনি রাতারাতি কিন্তু ব্যুরোক্রেসি বানাতে পারবেন না, টেকনোক্র্যাট বানাতে পারবেন না, এদেরকে দিয়েই কাজ করাতে হবে। দ্যাট ইজ ইউর এফিসিয়েন্সি। এটা যদি না পারেন তাহলে আপনি বদলাবেন কীরকম করে? সমস্ত নতুন মানুষ জন্ম দিয়ে ট্রেনিং দিয়ে এটা করতে পারবেন নাকি? এটা কোথাও হয়নি পৃথিবীতে। যারা ওরকম করে বলেন, আমি অনেক উপদেষ্টাকেও বলতে শুনেছি, ভাই কী করব, ওরা যেই এতগুলো বছর ধরে এগুলো করে গেছে। তো ওই একই কথা তো আমি যখন শেখ হাসিনা বিরোধী দলে ছিলেন, বিএনপি ক্ষমতায় ছিল, আমি আওয়ামী লীগ করতাম, শেখ হাসিনাকে বলতে শুনেছি 3 স্তর 4 স্তর পর্যন্ত প্রশাসন সমস্ত জায়গায় বিএনপি তাদের লোক নিয়ে নিয়েছে, আমরা কেমনে করব? অথচ উনি যখন ক্ষমতায় বসলেন তখন পুরোটা তার কথাই উঠেছে বসেছে। আর এরা বললে তারা শুনছেই না, এটা তাদের ইনএফিসিয়েন্সি। এটা তাদের বুঝতে হবে যে তারা প্রশাসনের ভেতরে প্রশাসনকে পরিচালনা করবার পদ্ধতিটাই ঠিক মতো জানে না। তাই আবার আমি বলি, প্রধান উপদেষ্টা আপনারা যখন সংলাপে বসেন আপনারা কি এই কথাগুলো বলেন? হ্যাঁ বলেছি, আমি বলেছি আপনার ইনএফিসিয়েন্সি হচ্ছে এগুলো বলে সরকার? তখন এই বিষয়গুলো আসে নাই, কিন্তু কোন বিষয়টা বলেছি, যেমন ধরেন আমি একটা কথা সরাসরি প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, আপনি যে এরকম করে এতগুলো কমিশন করে তাদেরকে বলছে লিখবে, লিখে জমা দেবে, তো ওরা কি নিজেরা নিজেরা লিখে দিয়ে তারপরে আলোচনা করবে? কেন এখন থেকে আলোচনা করেন, আলোচনা করতে করতে লেখেন, লিখতে লিখতে আবার সংশোধন করেন, এরকম করে তো অনেকগুলো টাইম বাঁচাতে পারতেন, এরকম করে অ্যাডমিনিস্ট্রেশনকেও আপনি কাজের মধ্যে লাগাতে পারতেন। উনি বললেন যে হ্যাঁ আমি তো তাই করতে চাই, কিন্তু সেটা তো করলেন না। ডিসকোর্সের কথা বলছে সবাই না, গভর্নমেন্টের সাথে অপোজিশনের অথবা অংশীদের মিনিমাম কোনো পলিটিক্যাল ডিসকোর্স তো হয়নি। কী নিয়ে হয়েছে? আচ্ছা 15ই আগস্ট কী করা যায়, এই যে পূজা আসছে ওইটাতে কি করা যেতে পারে, এই একটা বিশেষ ইস্যু। ওইখানে কি বলে আমাদের হাই কমিশনে অ্যাটাক করেছে, ইস্যু ভিত্তিক। কখনো ডাকিনি যে এই ব্যাপারে মেজর ডিফারেন্স আছে বড় দুটো দলের, তাদের সাথে একটু আলাদা করে কথা বলি, একবারও করা হয়নি, টিল টুডে করা হয়নি। আপনি এই যে প্রশ্ন করলেন না, যদি তারা না মিলবে কি? উনি ওনারটা বলছেন, আমি আমারটা বলছি, আমরা দুজন তো একসাথে বসে কখনো কথা বলছি না। অথবা আপনি ইন্টারমিডিয়েটই আছেন, আপনি আমাদেরকে নিয়ে বোঝাবার মেডিয়েশন হচ্ছে না বলে আপনার মনে হচ্ছে? মানে কোনো মেডিয়েশন হচ্ছে না, মানে মধ্যস্থতার জায়গা একেবারেই তো হয়নি, কোনো উদ্যোগ হয়নি। অথচ আমরা জানি আমাদের মতো বিভাজিত সমাজ কয়টা আছে বলেন? এই যে
বিভিন্ন কথাবার্তা হচ্ছে না, যেটা সংস্কারের সাথে যদি বলেন ডাইরেক্টলি রিলেটেডই না, একটা কথার কথা বলছি, হয়তো আসছে এরকম করে। জি মানে ভাই, আমি এই ফার্স্ট রাউন্ডে আমি আবারও আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আবারও আপনার কাছে ফিরবো। আমরা এবারে যেতে চাই মোস্তাফিজুর রহমান ফয়সাল আপনার কাছে, আপনার দলের অবস্থানটা যুক্তি বলেন যে খেলাফত মজলিস কি মনে করে। ধন্যবাদ। ওই প্রয়োজনীয় বা ওর বাইরে যদি না না, প্রয়োজনীয় কথা না, আমরা একদম কংক্রিট কথা বলেছি শুরু থেকেই। বিশেষ করে আপনার আগস্টে সরকার গঠনের পর থেকেই আমরা যখন ফার্স্ট প্রতিক্রিয়া দিয়েছি, সেই প্রতিক্রিয়াতেই আমরা কিন্তু বলেছি ডিসেম্বর 2025-এর মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। এবং আমরা যখন বিএনপির সাথে সংলাপে যাই, বিএনপির ইচ্ছা ছিল জুন 2025, কিন্তু আমাদের সাথে সংলাপের যে একমত হওয়া প্রেস ব্রিফিংয়ে, সেখানে বলা হয়েছে 2025-এর মধ্যে। অর্থাৎ আমাদের যে টার্গেট ছিল ডিসেম্বর 2025, সেটা ঠিক রাখা হয়েছে। এবং অন্য দলের সাথে, যেমন ইসলামী আন্দোলনের সাথে আমরা সংলাপ করেছি, সেখানে আমরা বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করা। কিন্তু আমরা যখন নিজেরা বলেছি, আমরা এই কথাই বলেছি, যদি শুধু নির্বাচনের কথা বলেন তাহলে কিন্তু 3 মাস সময় যথেষ্ট, যথেষ্ট সময়। এর আগেও আমাদের মান্নাবে বলেছে নির্বাচন হয়েছে, এবং চ্যালেঞ্জ অবশ্যই আছে, 16 বছরের নিয়োগের কথাটা আছে, এটা দিয়ে নির্বাচন করার চ্যালেঞ্জ অবশ্যই আছে। শুধু নির্বাচন যদি বলেন তাহলে 3 মাস সময় যথেষ্ট। কিন্তু এখানে অবশ্যই জনগণের বিশাল একটা প্রত্যাশা ছিল। এই যে জুলাই বিপ্লব হয়েছে, এর মধ্যে জনগণের প্রত্যাশার যে চাপ, এই চাপ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা এটা বুঝেন কিনা আমরা জানি না। প্রত্যাশার চাপ কিন্তু সব কিছুতে আমরা প্রতিফলন দেখিনি। তো যেমন সংস্কার কি সংস্কার, বা এটা কিন্তু এখন তো একটা ডিফাইন করা হয়েছে, সুনির্দিষ্টভাবে চেকলিস্ট দেওয়া হয়েছে, কোন কোন বিষয়ে আপনারা একমত, কোন কোন বিষয়ে আংশিক, সুনির্দিষ্ট। আমাদের দলের পক্ষ থেকে আমরা 140টা বিষয়তে একমত হয়েছি। আমরা আপনারা অনেকখানি একমত। এই হ্যাঁ, যেমন দুর্নীতি দমন কমিশনে আমরা শুধু একটা বিষয় আপত্তি করেছি, সবগুলো বিষয়ে একমত হয়েছি। আমরা সাংবিধানিক সংস্কারের বিষয়ে মতামত দিয়েছি, আলাদা অনেকগুলো বিষয়ে। বিচার বিভাগের সংস্কারে মতামত দিয়েছি। তারপরে এখন কথা হচ্ছে অন্য দলও তো দিয়েছে, এখন কোনো দল হয়তো 100টা দিয়েছে, এগুলো তো ডিফাইন করা। কিন্তু ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে আমরা যেটা বুঝতে পেরেছি, ওনাদের কাছেও কিন্তু অনেকগুলো বিষয় পরিষ্কার না। কি পরিষ্কার না? এগুলো সবাই আমরা একমত হয়ে গেলাম, এগুলো কীভাবে তারা এক্সিকিউট করবে, এই সংস্কারটা এখন আসলে কীভাবে করবে এই বিষয়ে। সেটা তো আর ঐক্যমত্য কমিশনের জুরিসডিকশন না, জুরিসডিকশন না, ঠিক আছে, কিন্তু সেটা তো এক্সিকিউটিভ যারা আছে তারা এটা হ্যাঁ, কিন্তু যারা এটা তৈরি করছে তাদেরকে একটা সাজেশন থাকবে। বিভিন্ন দল থেকে তো মতামত নিয়েছেন যে কীভাবে আমরা করব। তো এই জন্য জনগণের যে চাপ আছে, এই চাপকেও এন্ডোর্স করতে হবে, জনগণের যে প্রত্যাশা এটাকেও এন্ডোর্স করতে হবে। আবার আনলিমিটেড সময়ে আপনার যদি বলি যে সংস্কার, এটা স্কাই হচ্ছে লিমিট। ওই যে প্রিন্স ভাই বললো, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। আপনি 10 বছর আগেও কি স্টাইলে সংলাপ করতে পারতেন, বা 20 বছর আগে কি স্টাইল ছিল, এটা অব্যাহত, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। চলার মধ্য দিয়ে এই মুহূর্তে যে জিনিসগুলো দরকার, ওনারা তো কিছু ডিফাইন করছেনই, এই জিনিসগুলো অলরেডি কাজ প্রায় শেষের পথে বলা যায়। সুতরাং এগুলো দ্রুততর সময়ে এক্সিকিউট করা সম্ভব। জি, ধন্যবাদ। আমি এবার যেতে চাই সিনিয়র সাংবাদিক শুভ কিবরিয়া। কিবরিয়া ভাই, এই প্রধান উপদেষ্টার মুখ থেকে আমরা এই কথাটা শুনেছি, ছোট প্যাকেজ হলে ডিসেম্বর, বড় প্যাকেজ হলে জুন। এখন ঐক্যমত্য কমিশন যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে, সেখান থেকে আসলে কোন প্যাকেজটা বেরোবে? ছোট প্যাকেজ বেরোবে নাকি বড় প্যাকেজ বেরোবে? ধন্যবাদ। সম্মানিত আলোচক যারা উপস্থিত আছেন, আমি একটু উল্টা দিক থেকে আসতে চাই। আসলে আমরা এই পরিস্থিতিতে কেন এলাম আজকে, মানে এরকম একটা পরিস্থিতিতে ইউনূস সাহেবকে কেন আসতে হলো? আপনি যদি উল্টা দিক থেকে আসেন, বা 111 কেন এসেছিল, ঠিক আছে, এই ফেলগুলা কোথায়? ফেলগুলা হচ্ছে আমাদের রাজনীতি ব্যর্থ হয়েছে, ইনস্টিটিউশনালি রাজনীতি ওয়ার্ক করতে পারেনি। যেখানে ওয়ার্ক করতে পারেনি সেখানে একটা বিরাজনীতি, অরাজনীতি এসে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। এই গণ অভ্যুত্থানও তাই। ধরা যাক শেখ হাসিনা যদি শেষ টার্মে ইলেকশনটা একটা মোটামুটি ইলেকশন দিত, বিএনপি 100 সিট নিয়ে আসতো, তাহলে কি এই পরিস্থিতি হতো? এই পরিস্থিতি হইতো না, ঠিক আছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে, খালি ইউনূস সাহেবকে টার্গেট করলে হবে না, এটা বুঝতে হবে যে আমাদের রাজনৈতিক দলগুলো প্রাতিষ্ঠানিকভাবে ব্যর্থ হয়েছে, ব্যর্থতার ফসল হিসেবে এই জাতিকে খেসারত দিতে হয়েছে। তারা নিজেরাও এর মধ্যে পানিশড হয়েছেন, এক একটা খেসারতের পরে সবাই পানিশড হয়েছে। বিএনপি হয়েছে, আওয়ামী লীগ হয়েছে, নানা সময় হয়েছে। এবং আমি মান্না ভাইয়ের এক সময় বায়োগ্রাফিক্যাল ইন্টারভিউ করছিলাম, উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে আপনি এখন, আমরা গুম নিয়ে কথা বলছিলাম, তো উনি বলছেন যে কিবরিয়া ওই 74 সালেও কিন্তু একই ঘটনাই ঘটতো, মিছিল নিয়ে যাচ্ছি, পিছন থেকে দুইটা নাই তুলে নিয়ে চলে গেছে, নাইতে নাই আর কি, আর খুঁজে পাওয়া যায় নাই। তো এই যে ধরেন আপনার রাজনৈতিক পথ পরিক্রমা, যেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি নাই, ফলে আমাদের এক একটা সময় একটা বিপর্যয় এসছে, বিপর্যয়ের পরে মানুষ জেগে উঠেছে, একটা প্রত্যাশা তৈরি হয়েছে, এবং সেই প্রত্যাশা আবার
সাইফুল হক ভাই খুব সুন্দর একটা কথা বললেন যে রাজনৈতিক দলগুলোর যদি বোঝাপড়া, বাংলাদেশের সবচাইতে যে জিনিসটির অভাব সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মানে আন্তঃসম্পর্কীয় বোঝাপড়া এবং নিজেদের মধ্যে বোঝাপড়া। নিজেদের মধ্যে বোঝাপড়া যদি থাকতো আজকে বামপন্থী দলগুলো কয়েক মাস পর পর ভাঙতো না, যদি মিনিমাম বোঝাপড়া কোথাও থাকতো। আসলে বোঝাপড়া কোথাও নেই, যা আছে তা হচ্ছে নিজের নিজের এজেন্ডা, ফলে এই ক্রাইসিসটা হচ্ছে। আমি যেটা দেখি, আমি যে ডেঞ্জারটা দেখি, আমি মনে করি বাংলাদেশ এখন একটা বিপজ্জনক রাজনৈতিক ফাটলের মধ্যে আছে। এটা যে কোনো সময় একটা বিপর্যয়, যদি আমাদের রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করতে না পারেন। রাজনৈতিক দলগুলো দেখেন, এই যে খেলাফত মজলিসের ভাই যে কথাটা বললেন, তার কথা শুনলে মনে হয় যে একটা আলোচনা চলছে, স্প্রেডশিট হচ্ছে, আমরা যেভাবে কথা শুনছি সেটা হচ্ছে। আবার প্রধান উপদেষ্টা তো ব্যত্যয় করেন নাই, উনি তো ডিসেম্বর টু জুনের মধ্যেই আছেন, উনি কিন্তু বলেন নাই জুলাই। ঠিক আছে, তো একটা জায়গাতে আমরা আছি। এখন এই জায়গাটাকে কিভাবে এক্সিকিউট করে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা অনির্বাচিত সরকারকে সরিয়ে একটা গণতান্ত্রিক পথে যাওয়া যায়, সেইটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতা। এখন ধরেন ছাত্রদের, আজকে আমরা তুষার ভাই যে কথাটা বললেন যে ছাত্ররা যখন একটা এম্পাওয়ার্ড কোনো না কোনোভাবে, ছাত্রদের যে অংশটা, তার এই যে দুর্নীতির খবর আসলো, শোকজ আসলো, আপনি ফিল্ডে যায় দেখেন তো ফিল্ড কে চালাচ্ছে। আপনি যান যে কোনো জেলায় যান, যে কোনো উপজেলায় যান, ডিসি সাহেবের সাথে মিটিং কে করছে, উপজেলা ইউনোর সাথে মিটিং কে করতেছে, বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির লোকজন করছে অথবা জামাতের লোকজন করছে। তারাই মানে এটা, আবার এটার কোনো বিকল্প নাই, কারণ বড় রাজনৈতিক দল তো তারাই, গোটা দেশে তো তাদেরই নেটওয়ার্কিং। সত্য নয়, না না চালাচ্ছে মানে কি, আমি আপনি না এটা না চালাচ্ছে, আমি ভাই কথাটা আগে বলতে দেই, এই যে বলি আগে, চালাচ্ছে মানে আপনি প্রশাসনটা যে চলতেছে সেখানে সহযোগিতাও যদি করতে হয়, কে করছে? বিএনপি করছে। শুধু বিএনপি নয়, বিএনপি জামাত বড় দলতেই, তার সাথে সেখানে সকল রাজনৈতিক দলকেই ডাকা হচ্ছে। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আমরা নতুন যে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্মটা হয়েছে, আমরা তাদের প্রাধান্যটা বেশি দেখতে পাচ্ছি। সেটা ধরেন রাজনৈতিক দলগুলো আপনারা পরস্পরের বিরুদ্ধে লড়াই সংগ্রাম, এটা তো থাকবেই। এটা আবার ঠিক বললেন না, এটা তো থাকবেই। লড়াইয়ের কারণে বা এই যে প্রতিহিংসার কারণে, প্রতিহিংসা না, প্রতিযোগিতা, রাজনৈতিক প্রতিযোগিতা, যা দেখছি সেটাই বাস্তবতা। পক্ষপাত মানে এটা যাই হোক। তো যাই হোক, আমি মনে করি যে এখন বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, যদি তার মানে আমার নিজের কাছে যেটা মনে হয়, আমি যেহেতু রাজনীতি নিয়ে একটু পড়াশোনা করি, চেষ্টা করি, চিন্তা করি, আমার কাছে মনে হয় যে বিএনপি রাজনৈতিকভাবে যত অ্যাক্টিভিজমের মধ্যে যাচ্ছে, তার চাইতে তার ইন্টেলেকচুয়াল জায়গাটাকে আরও বেশি জোর দেওয়া উচিত। কারণ আপনি দাঁড়িয়ে আছেন ট্রাম্পের নতুন একটা জামানার মধ্যে। ট্রাম্পের, আপনারা যারা ট্রাম্পের এক একটা এক্সিকিউটিভ অর্ডার দেখেন, মনে হয় যে এই এক্সিকিউটিভ অর্ডার উনি কালকে এসে দিলেন। এটার পিছনে দেখবেন প্রজেক্ট 2025 হাজার হাজার পৃষ্ঠা তারা ডকুমেন্টেশন করে রেখেছেন, এবং তারা পুরো পৃথিবীর রাজনীতিক একটা ডাইভার্সের দিকে নিয়ে যাচ্ছে, এবং এইটার সঙ্গে আপনি কিভাবে কোপ করবেন, এক নম্বর। দুই নম্বর, আমাদের এখানে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের একটা মাইন্ডসেট চেঞ্জ আসছে। সেই মাইন্ডসেটটা আমাদের পুরাতন রাজনৈতিক দলের লোকজন বুঝতে পারছে কি পারছে না, সেটা নিয়ে আমার ব্যক্তিগত সংশয় আছে। 4.5 কোটি নতুন ভোটার আসছে, যারা জীবনে কোনোদিন ভোট দেয় নেই, তারা কাকে ভোট দিবে, তারা কি চিন্তা করছে, এটা কিন্তু আমাদের মাইন্ডসেটের মধ্যে খুব একটা নাই। সুতরাং অনেকগুলো চ্যালেঞ্জ আসছে, ভোট হলেও অনেকগুলো চ্যালেঞ্জ আসছে। সুতরাং আপনি যদি গণতান্ত্রিক পথে উত্তরণ করতে যান, নির্বাচন তো অবশ্যই দরকার, কিন্তু নির্বাচনের পরে কি হবে, যে সরকার আসবে সে কি সেফগার্ড তৈরি করলে সে আগের মতো ফ্যাসিবাদী হবে না, সেটাও তো একটা এই জুলাইয়ের আকাঙ্ক্ষা। প্রিন্স ভাই, সেকেন্ড রাউন্ড আমাদের এটা আলোচনার, আবারও আপনার কাছে ফিরে এলাম। যে প্রশ্নটি আমাদের শুভ কিবরিয়া ভাই তুলেছেন, যে এই বিভিন্ন জায়গাগুলোতে, ডিসি অফিসগুলোতে, তারপরে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিএনপির লোকজনগুলোর ঘোরাঘুরি দেখা যাচ্ছে, মানে মোটামুটি এক ধরনের প্রশাসন এক ধরনের আধিপত্য বিস্তারের চেষ্টা। কখনোই না, কখনোই এই বিএনপির আধিপত্য সেখানে কিছু না। এখন দেখেন, ধরেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা ডিসি মানে জেলা পর্যায়ে বলেন বা বিভাগীয় পর্যায়ে বলেন বা ইউনিয়ন, এই প্রশ্নটা কেন তুললাম একটু বলি। এনসিপির আহ্বায়ককে কিন্তু এই অভিযোগটা তুলেছেন, আমি বলি। তারপর ধরেন উপজেলা পর্যায়ে ধরেন যে একটা কিছু কমিটি আছে, আইন শৃঙ্খলা কমিটি, কিছু কমিটি আছে, যে এরকম কিছু ছোট ছোট কমিটি আছে। এই কমিটিগুলোতে বিশিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করা হয়। সেখানে ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা আছে তাদেরকে করা হয়। সেখানে সেই হিসাবে বিএনপি আছে, যেখানে এখানে নাগরিক সেখানে তারা আছে, যেখানে জামাত আছে, ইসলামী আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে, যেখানে কমিউনিস্ট পার্টিও আছে। তো সেখানে নতুন দল তারাও, তাদের যেখানে প্রতিনিধি আছে তারাও আছে। এখন যখন ওই মিটিংগুলোতে যাই আমরা, বসা হয়, কথা হয়, তো কথা হতেই পারে, এটা তো ভালো একটা উদ্যোগ। এটা সকল রাজনৈতিক দলের নেতাদের সাথে বসে, শুধু রাজনৈতিক দল,
সেখানে সাংবাদিক আছে, না ব্যবসায়ী প্রতিনিধি বুঝতে পারলাম আছে। না, আর যদিও আমি আপনাকে একেবারে এই প্রশ্ন করলে আপনি সরাসরি এই উত্তর তো দিলেনই, মোটামুটি বোঝা গেল আপনি আর যদি যেটা বলছেন যে কি বলে একজন নতুন রাজনৈতিক দলের সভাপতি অভিযোগ করেছেন যে পুরো এই সরকারটাই, প্রশাসনে না, ওনার অভিযোগটা হচ্ছে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে এবং এই আচ্ছা প্রশাসনের under এই আসলে উনি তো 2 মাস আগেও উপদেষ্টা ছিলেন, জি। তো এই প্রশাসন তো ওনারাই সাজিয়েছেন, তাহলে কি উনি বিএনপির লোক দিয়ে সেখানে প্রশাসন সাজিয়ে গেছেন? আমাদের তো লোক বলতে কোনো কিছু নেই। আওয়ামী লীগ আমলে পুরো প্রশাসনে বিএনপির বি যার নামের মানে যার গায়ের সাথে লাগা ছিল মানে ঝেঁটিয়ে বিদায় করেছে। এখন হ্যাঁ, এখন এই সরকার অন্তর্বর্তীকালীন ফিরে আসছে। সরকার আসার সময় তাদেরকে ভূতাপেক্ষ আপনার প্রমোশন দিয়ে রাখা তাদেরকে হয়েছে। ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে একজনকেও দেখাতে পারবেন যে পদায়ন করা হয়েছে? এবং এরা কি সবাই বিএনপি করে? কখনোই না, কখনোই না। এদের মধ্যে বহু যোগ্য লোক আছে, 80% লোক যোগ্য, কিন্তু তখন ওই আওয়ামী লীগের অযোগ্য লোককে ভালো জায়গায় পোস্টিং দিতে যেয়ে এদেরকে আপনারা সরিয়ে দেওয়া হয়েছিল। এখন এই যে ধরেন ধরেই নিলাম তর্কের খাতিরে এরা সবাই বিএনপি, এই যে যাদেরকে প্রমোশন দেওয়া হলো ভূতাপেক্ষ প্রমোশন, এটি তো বলা হয়, জি। এদের একজনকে কোনো জায়গায় পদায়ন করা হয়েছে, তো বিএনপি কোথায়? কারা আছে প্রশাসন, কোথায়? কারা আছে প্রশাসন? সব আওয়ামী বলয়ভুক্ত যারা, তারা এখনো আছে। এদের এখনো আছে। তাহলে ঘুরে ফিরে এই তো ওই যে- প্রশ্নটা আবার এই যে আমাকে না সর্ষের মধ্যে ভূত রেখে, না, এই সর্ষের- সর্ষের মধ্যে ভূত রেখে অন্তর্বর্তীকালীন সরকার তার রাষ্ট্র পরিচালনা করছে, সেই জন্যই বারে বারে তারা হোঁচট খায়। এই সর্ষের ভূত রেখে আপনি যে নির্বাচনের কথা বলছেন, নো, আমরা সেই জন্য ডিসেম্বরের মধ্যে এটা তো হবে কি? না, সেই জন্যই আমরা বলছি, সেই জন্যই তো বলছি যে প্রশাসনকে, যে প্রশাসনের যে সংস্কারের কথা বলা হয়, জনপ্রশাসন সংস্কার, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, প্রশাসনকে না, নিরপেক্ষ আপনি করতে এটা হবে। মাপবেন কি দিয়া যে এই প্রশাসন এখন নিরপেক্ষ, এখন আমি ভাই নির্বাচনের জন্য শুনেন, রেডি? এইটা বাংলাদেশে কি 91 সালে আপনার ধরেন যেটাতে BNP জিতেছে এরশাদের সেটা। এরশাদের আমলে যে প্রশাসন ছিল, সেই প্রশাসন দিয়ে কি আপনার 91 নির্বাচন হয়েছে? তা হ্যাঁ, তাদের মধ্যেও যদি ওরকম নিরপেক্ষ সরকার যদি থাকে, তাহলে ওদের দ্বারাও নির্বাচন নিরপেক্ষ করা সম্ভব। যেটা মানে ভাই বলার চেষ্টা যদি- করেছেন হ্যাঁ। যে এফিশিয়েন্টলি আপনি ওদেরকে এফিশিয়েন্টলি যদি সেটা করে, ব্যবহার করতে সেই অভিজ্ঞতা 91 সালে আছে, সেই অভিজ্ঞতা 96-এও কিছুটা আছে, সেই অভিজ্ঞতা 2001-এও আছে, সেই অভিজ্ঞতা তো পরবর্তীতে আছে। তো এই অভিজ্ঞতা তো আমরা যারা রাজনীতি করি আমাদের সবারই আছে। তো আমরা কেউ চাবো যে ওখানে নির্বাচনটা আমার একটা মানে একটা মার্কা মারা লোককে বসিয়ে বিতর্কিত করি? কেউ চাবে না, সেটা কেউ চাবে না। বরঞ্চ আমরা জনগণের পালস বুঝে রাজনীতি করি। জনগণ আসলে এই মুহূর্তে কোন পালস আছে? আপনি মৌলানা সাহেব একটু আগে প্লিজ আমাকে ভাই, বললেন, প্লিজ ভাই, যে প্লিজ ভাই। আমি ওনার উত্তরটা একটু দেই। উনি আমাকে বললেন যে আমরা সংস্কার আমার সব বক্তব্যের সাথে একমত পোষণ করে বললেন, তাহলে আলটিমেটাম কেন? আমরা কখনোই কাউকে কোনো আলটিমেটাম দেইনি। সরকার প্রধান নিজেই বলেছেন ডিসেম্বর থেকে জুন, তো আমরা বলেছি ডিসেম্বর। সরকার প্রধানের বক্তব্যের মধ্যে আমরা মানে আছি। যদি সরকার আমরা বলেছি, যদি আমি বলি আমরা না, বলেছি আপনার দলের সাইফুল অবস্থান- ভাই, আমি একটু জিজ্ঞেস করি, একটু পরিষ্কার হয়ে, আপনার দলের সরকার তো বলেছে ডিসেম্বর থেকে জুন, এখন আপনারা ডিসেম্বরেই চাইছেন, তার মানে যদি ডিসেম্বরের পরে জুনও যায় আপনারা মোটামুটি কোনো হালকাও করবেন? আমরা যেটা বলেছি, আমি বলিনি, আমরা যেটা বলেছি যে ডিসেম্বরের মধ্যেই, কেন ডিসেম্বরের আগেও হতে পারে। এই যে সংস্কারের প্রস্তাবের নামে যেটা করা হয়েছে, এটা খুবই ধীর গতি, অপ্রয়োজনীয় বুঝতে পেরেছি। ভাবে সময়টা নষ্ট করা হচ্ছে। জি। ডে 1 থেকে এখন যদি ধরেন এই যে কমিশন গঠন করা হলো, রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু আলোচনা করে গঠন করা হয়নি। রাজনৈতিক দলগুলো কিন্তু জানতো না। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যের বক্তব্য থেকেই কিন্তু রাজনৈতিক দলগুলো জানতে পেরেছে যে 6টি কমিশন করা হচ্ছে। তারপরেও আমরা সবাই ওয়েলকাম করেছি। এখন এই যে এই কমিশনগুলোর সাথে যদি রাজনৈতিক দলগুলোকে, এটা আমার ব্যক্তিগত মত, আমার দলের মত না, কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোকে যদি সংযুক্ত করে দেওয়া হতো তাহলে অনেক বিষয়ে, সংস্কারের ব্যাপারে অনেক বিষয়ে ওইখানেই ঐকমত্য সৃষ্টি হয়ে যেত, এবং সেই নির্বাচন আগামী জুলাই আগস্টের মধ্যে সেই নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনা। এই জুলাই আগস্ট বুঝতে পেরেছি। এই জুলাই আগস্টের মধ্যে। সেই কারণে আমরা বলি যে এখনো যদি আমরা সময় নষ্ট না করি, আগামী ডিসেম্বরের আগেই সেই নির্বাচন হওয়া সম্ভব।
জি, আমি একটু আবারও সাইফুল হক আপনার কাছে যেতে চাই, যেটি হচ্ছে যে সর্ষের ভিতর ভূতের কথা বলেছে বারবার। প্রশাসনে আসলে কারা আছে এই প্রশ্নটি কিন্তু সব জায়গা থেকে আসছে। আসলে প্রশাসন তো ঢেলে সাজানো হয়েছে। প্রশাসনিক সংস্কারের জন্য সরকারকে আমরা কাউকে অবসর দিতে দেখেছি, কাউকে নতুন করে রেট্রোস্পেক্টিভ প্রমোশন দিয়ে আবার ফেরত আনা হয়েছে, অনেক ধরনের কার্যক্রম দেখেছি। এর মধ্য দিয়ে কি আসলে প্রশাসন এখন মোটামুটি এই অবস্থায় গেছে যে আপনার ডিসেম্বরের আগে ইলেকশন হলে ঠিক আছে, একটা ভালো কোয়ালিটেটিভ ইলেকশন হবে? ধন্যবাদ। আপনি যেটা বললেন, আপনার যদি এটা হার্ড অ্যান্ড ফাস্ট উত্তর দেওয়া কঠিন। না 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 ঠিক আছে, তো আমরা একটা ধারণা করতে পারি। প্রশাসন যদি ঢেলে সাজানোর প্রশ্ন ওঠে, তাহলে ঢেলে সাজাবে কাদেরকে নিয়ে? প্রশাসনে যারা যুক্ত আছেন, তাই তো? ধরুন আমি যদি এরকম জায়গায় থাকতাম, তাহলে আমি কি করতাম? কথা যদি আমাকে যদি এভাবে যদি প্রশ্ন করেন, আমি যেটা করতাম, যে কোনো ব্যুরোক্র্যাটরা যারা যেখানে দায়িত্বে আছেন, কোনো দলকে মনস্তাত্ত্বিকভাবে যে কোনো নাগরিক সমর্থন করতে পারেন। সেটা তো আপনি কাউকে তো আপনি বাদ দিতে পারবেন না। কোনো না কোনো মার্কায় তো প্রত্যেকে ভোট দেবে। আমি দেখতাম পেশাদার একজন ব্যুরোক্র্যাট হিসাবে তিনি তার বিধিবদ্ধ তার যে পেশাদারি দায়িত্ব, এই দায়িত্বের মধ্যে তিনি দায়িত্বটা পালন করছেন কিনা। রাজনৈতিকভাবে কিন্তু গত দশক ধরে গোটা প্রশাসনকে একটা দলীয়করণ করা হয়েছে, এটা আমরা সবাই জানি এটা। এবং এখানে আনুগত্যের পরীক্ষায়, বিশেষ করে গত 16 বছরে এই আনুগত্যের পরীক্ষায় 99 নাম্বার পেলেও ফেল, 100তে আপনাকে 100 পেতে হবে বা 110 আপনাকে পেতে হবে। তার মানে প্রশাসনকে আপনি তার যে পেশাদারিত্ব, তার যে দায়িত্বের জায়গা, তিনি যে কাজের জন্য তিনি এখানে যুক্ত হয়েছেন, এগুলো কোনো আমলের মধ্যে নেওয়া হয়নি। তাহলে এগুলোকে দলীয় আনুগত্য, রাজনৈতিক আনুগত্য, কখনো মতাদর্শিক আনুগত্য, এগুলো কাজ করেছে। তাহলে আমি ওই জায়গায় থাকলে যেটা করতাম, তাহলে আমি এগুলো আমার কাছে বড় বিবেচনা না। তিনি তার সততা, তার নিষ্ঠা, দায়িত্বের প্রতি তার কমিটমেন্ট, তার পেশাদারিত্ব এবং তার সার্ভিস রেকর্ড দেখে আপনি তখন আসমান থেকে এনে তো আপনি এখানে লোক বসাতে পারবেন না। তাহলে যারা আছেন এর থেকে আপনাকে যাচাই বাছাই আপনাকে করতে হবে। আমি যেটা মনে করি, আমার দীর্ঘ যে অভিজ্ঞতা, আমার পরিবারের মধ্যে অনেকেই অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এইসব প্রশাসনের দীর্ঘ সময় ধরে। তাদের সাথে আমার যেটুকু জানাশোনা, আমার বন্ধুরা, সিনিয়ররা বা আমার সমসাময়িক পরে যারা এসছেন, আমি দেখেছি সরকারের পলিটিক্যাল উইলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার যদি একটা ফেয়ার ইলেকশন করতে চায়, তাহলে কাদের মাথায় ঘাড়ে কটা মাথা আছে এর বাইরে যাবে। ইলেকশনটা ফিল্ড লেভেলে করেন ডিসি সাহেব, এসপি সাহেব, দারোগা সাহেব করেন। তারা বুঝে নেয় সরকারের পলিটিক্যাল ইন্টেনশনটা কি, সরকারের লক্ষ্যটা কি, সরকার ইলেকশনটা কিভাবে তারা করতে চান। এবং এটা আমরা ইতিমধ্যে বিএনপির নেতা তিনি উল্লেখ করেছেন, যেসব ইলেকশনগুলো তুলনামূলকভাবে ভালো ইলেকশন হয়েছে, যখন তারা সরকারে ছিলেন তাদের পলিটিক্যাল উইল কাজ করেছে বলে, সিদ্ধান্ত ছিল বলে, তখন ভালো ইলেকশন বলতে আমরা কেয়ারটেকার। এখন তো আসলে এই গভর্নমেন্টকে আপনি কি কেয়ারটেকার ফর্মেই চিন্তা করেই আলোচনাটা করছেন? না, এই গভর্নমেন্ট ভালো নির্বাচন, আমি বলছি না, এই গভর্নমেন্ট নিরপেক্ষতার, এই গভর্নমেন্ট অভ্যুত্থানের মধ্যে দিয়ে হয়েছে। এক, আমাদের সবার সমর্থনে সরকারটা আছে। আমরা সরকারকে সমালোচনা করছি কেন? সরকার যেন রাইট ট্র্যাকে থাকে, সরকার যেন পথ হারিয়ে না ফেলে, সরকার যেন হুমড়ি খেয়ে না পড়ে, মাঝপথ থেকে আবার তারা যেন অন্য কোনো এজেন্ডা তারা যেন নিয়ে আসে। আরেকটা হচ্ছে যেটা বললেন, কিন্তু সরকারের নিরপেক্ষতা ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে। সরকারের ভেতরে যারা আছেন, তারা যখন একটা দল তারা যখন তৈরি করতে চান, প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা যখন মদত জুগিয়ে যান, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে অথবা নানাভাবে, আমরা অল্পটাই মাত্র জানি, তখন মানে কি চরিত্রের দিক থেকে সরকার হচ্ছেন একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, এজেন্ডা মহলকে তাদের পক্ষপাতিত্ব দেখানোর কোনো সুযোগ নেই। কিন্তু বাস্তবে এই সরকার, নতুন যে দল হয়েছে বা আরও কিছু পক্ষ আছেন যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সরকারের দ্বারা কোনো না কোনোভাবে বেনিফিশিয়ারি, হয় তাদের কোলে পিঠিয়ে উঠে তারা দল তৈরি করছেন, অথবা তাদের গুড বুকে থেকে তারা কিন্তু প্রশাসনিক, আর্থিক নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে তারা কিন্তু করছেন। তার মানে ইতিমধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে কিন্তু বড় প্রশ্ন দেখা দিয়েছে। সরকার এখনও যদি সতর্ক না হয়, আজকে না হলে কালকে না হলে পরশু সরকারের নিরপেক্ষতার প্রশ্ন বড় হয়ে দেখা দিতে পারে। তখন এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে কিনা, এই প্রশ্ন রাজনৈতিক দলগুলো কিন্তু উত্থাপন করতে পারে। সেজন্য আমি বলতে চাই,
আমরা সরকারের অধীনে নির্বাচন করতে চাই, সরকারকে তার নিরপেক্ষতার পরীক্ষা প্রমাণ সরকারকে দিতে পাশ করতে হবে। হবে। সরকার যদি পাশ না করে তাহলে কিন্তু সংকটটা অনেক বেশি কঠিন জটিল হয়ে যায়। চেহারা জি, কিন্তু জি। ধারণ আমি করতে আবারও যেহেতু মাওলানা গাজী আতাউর রহমান আপনার কাছে, যে মানে সরকারের নিরপেক্ষতা নিয়ে কি আপনারা কোনো ধরনের সন্দিহান? সরকারের দায়িত্ব হলো নিরপেক্ষ থাকা। এখন বাকি সরকারের কোনো উদ্যোগ যদি কোনো না, দল আপনারা তো কোনো দলীয় দলের জায়গা থেকে- বিপক্ষে যায় বা কোনো দলকে সমস্যাগ্রস্ত করে, তাহলে হয়তো মনে করবে যে তারা নিরপেক্ষ না, না। আপনাদের রিপোর্ট আমি- কার্ডে আমি সরকারের নাম কিছু বিষয় বলতে চাই। জি, এখানে- আতাউর রহমান এখানে ভাই, যে বিষয়টা আপনাদের না, আলোচনার মূল যে আমি বিষয়টা আসবো আজকে। প্রশ্নটা, আমার এক প্রশ্নটা, আপনাদের এ পর্যন্ত পর্যবেক্ষণে বা আপনাদের যে রিপোর্ট কার্ড, নিশ্চয়ই গভর্নমেন্টের জন্য একটা রিপোর্ট কার্ড তো আপনাদের আছে, সেখানে কি 80 নাম্বারের উপরে আছে গভর্নমেন্ট? মোটামুটি এরা নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। তবে ইদানিং আমরা যেটা দেখছি যে এই যে নারী বিষয়ক, যেটা প্রিন্স ভাই বলছেন, নারী বিষয়ক যে সংস্কারের প্রতিবেদনটা দিল, এখানে এই কমিশন কাদের দ্বারা করছে? সব হইল এনজিও নেত্রী। বাংলাদেশের নারীদের সাথে আসলে প্রকৃতপক্ষে তাদের কোনো ওইভাবে সংযোগ না, নাই, সেটা আবার অন্য প্রতিনিধিত্ব আলোচনা, করে না। যাই হোক, যদি তাদের এই জন্য প্রতিনিধি থাকলে এই আলোচনাটা আমরা সমস্ত করতাম। বিতর্ক জিনিস নিয়ে আসলে কিন্তু সরকার রোষানলে পড়বে এবং এগুলো উস্কানিমূলক কর্মকাণ্ড আমরা বলবো। যে মূল প্রসঙ্গে আসি, এখানে একটা বিষয় তুষার ভাই বলছেন যে ফেসবুকে নির্বাচনের কথা বললে অনেকে আক্রমণ করে। গালিগালাজ করে, আক্রমণ করে। এটা কেন? না, আমি বলেছি, সরি, আপনি বলছেন এটা, আপনি আবার একটা ব্যাখ্যা দিচ্ছেন। তো এটা কেন, এটা বুঝতে হবে। আসলে এই দেশের যারাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে বা তরুণ সমাজ যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল যে আগের রাজনীতিতে আমরা ফিরে যাব না। নিশ্চয়ই। কিন্তু এখন নির্বাচন হইলে আজকে মানুষ দেখতে পাচ্ছে যে না, মৌলিক কোনো পরিবর্তন হবে না। কারণ আমাদের এখানে রাজনৈতিক কালচারে কোনো পরিবর্তন হয় নাই। আগের রাজনীতি ফিরে আসবে, আগের সেই ব্যবস্থা ফিরে আসবে, সেই দুঃশাসন, দুর্নীতি, দলীয়করণ, কর্তৃত্ববাদী, টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি। কারণ হলো রাজনৈতিক দলগুলোর চরিত্রে কোনো মতন পরিবর্তন হয় নাই। তো এই অবস্থায় যদি একটা নির্বাচনের কথা আমরা বলি, তাহলে যারা এই দেশের নতুন একটা দেশ চেয়েছিল, সংস্কার চেয়েছিল, পরিবর্তন চেয়েছিল, ভালো দেশ চেয়েছিল, তারা তো নির্বাচনের বিপক্ষেই থাকবে। যে এই অবস্থায় নির্বাচন হলে তো কোনো পরিবর্তন হবে না, তাহলে কেন এত রক্ত গেল, কেন এত জীবন গেল, কেন এত এই অভ্যুত্থানটা হলো? এই জন্যে আসলে নির্বাচনের বিপক্ষে কিছু এর আওয়াজ উঠে। মূলত নির্বাচন তো সবাই চায়, আমরা রাজনৈতিক দল সবাই নির্বাচন চায়, মানুষও চায়, ভোট দিতে পারে না মানুষ বিগত 16 বছর। নির্বাচন তো অবশ্যই চায়। 4.5 কোটি নতুন ভোটার, এদের পালসটা কি আমরা বুঝছি? এরা সেটাই তো বলছি, এখন নির্বাচন তো সবাই চায়, কিন্তু নির্বাচন কেন? নির্বাচন হলো যাতে একটা দেশ পরিচালনার জন্য একটা কর্তৃপক্ষ আমরা নির্ধারণ করি। কিন্তু সেটা কেন? সেই যদি আবার সে আগের ব্যবস্থাপনায় আমাদের ফিরে আসে, তাহলে সেই নির্বাচন। এবং এখানে তুষার ভাই আরো একটা কথা বলেছেন যে নির্বাচন ব্যবস্থায় কোনো ত্রুটি নাই। তাহলে নির্বাচন ব্যবস্থায় যদি ত্রুটি না থাকে, তাহলে অতীতে তো ভালো নির্বাচন হয়েছে, তাহলে ভালো শাসন আমরা পেয়েছি। দেশ কি দুর্নীতি মুক্ত হয়েছে, দুঃশাসন মুক্ত হয়েছে, দলীয়করণ মুক্ত হয়েছে? তাহলে ভালো নির্বাচন দিয়ে তো আমরা ভালো শাসক নির্বাচিত করতে পারি নাই। তাহলে বোঝা গেল নির্বাচন ব্যবস্থায় ত্রুটি আছে। কারণ এই নির্বাচন ব্যবস্থা ভালো মানুষকে নির্বাচন করার জন্য উৎসাহিত করে না, বরং দৈত্য, দানব, দুর্নীতিবাজ, কালো টাকার মালিক তাদেরকেই এই নির্বাচন ব্যবস্থায় নির্বাচিত করার জন্য সহযোগিতা করে। এই জন্য আমরা মনে করি নির্বাচন ব্যবস্থারও পরিবর্তন প্রয়োজন। তুষার ভাই, আপনি মনে হাত তুলেছিলেন, আপনার খুব সংক্ষেপে বলুন, আমাদের দর্শক একজন লাইনে যুক্ত আছে। নির্বাচন ব্যবস্থা যদি কেউ পরিবর্তন চান, তাহলে কি পরিবর্তন স্পেসিফিক্যালি চান সেটা বলতে হবে। আমরা এই নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চাই, সেই কথা বলে যদি নির্বাচন পিছিয়ে দিতে বলা হয় বা নির্বাচন হবে না, এটা কিন্তু সঠিক না। 1, 2 হচ্ছে ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছিল, সেজন্য আপাতত ফুটবল খেলা বন্ধ থাকবে? ফুটবলের নিয়মের প্রবলেম এটা? ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছিল, এটা ম্যারাডোনার প্রবলেম। এটা কি ফুটবল খেলার নিয়মের দোষ? ফুটবল খেলা যে এত ফাউল হয়, খারাপ দল যখন খেলে ফাউল করে, ভালো দল খেললে ফাউল করে না। মেসি তো হাত দিয়ে গোল করে নাই, ম্যারাডোনা করেছে। এই জন্য ধরেন আর্জেন্টিনা বাদ, ফুটবল খেলা বাদ, এই যুক্তিটা হচ্ছে ওই রকম। আর তরুণরা ভোট দিতে চায় না, কথাটা একদমই ভুল। গত আন্দোলনে যদি আমরা দেখি, শহীদের সংখ্যা হিসাব করি, তাহলে দেখবেন যে বহু রাজনৈতিক দলের সরাসরি সদস্য তরুণরা প্রাণ দিয়েছেন। সেই রাজনৈতিক দলগুলি যদি ভোট চায়, তাহলে সেই রাজনৈতিক দলের তরুণরাও ভোট চায়। ফলে শুধুমাত্র ফেসবুক ভিত্তিক তরুণ সংগঠন অথবা একটা কোনো 2টা বা 3টা নতুন দল, তারা বললেই আসলে মানুষ ভোট চাইছে না। এটা যারা বলে, আমি বলবো তারাই বরং জনগণের সাথে সম্পৃক্ততা হারিয়ে
ফেসবুক দেখে দেখে রাজনীতি করার চেষ্টা করছেন। ফেসবুক আর ইউটিউব কিন্তু রাজনীতি না। আমি আবারও আপনার কাছে এই জায়গা থেকে normal আবারও time এ ফিরবো, ফেরত আমি আসেন। প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আমাদের সঙ্গে মনে হয় একজন দর্শক যুক্ত আছেন, আপনার নামটি বলে যদি প্রশ্ন করেন। দর্শক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, আপনার প্রশ্নটা করেন নাম বলে। জি, আমি শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্নটা। আমার প্রশ্ন হলো এই যে, হ্যাঁ, আগে আমার প্রশ্নটা হলো যে আমার ঘরের আশেপাশে যদি ময়লা থাকে, ডাস্টবিন থাকে, সেটা পরিষ্কার না করে আমি কিভাবে খাবার খেতে পারি? তা আমার উত্তর হলো যে আগে ফার্স্টে হবে সংস্কার, তারপরে হচ্ছে নির্বাচন। কারণ এখন ক্ষমতা মানুষ না আসার আগেই তারা ক্ষমতা চলে গেছে, যেভাবে মারামারি কাটাকাটি লুটতরাজ করতেছে, এটা তো আমাদের, আমি একজন বিএনপির কর্মী, আমি নিজে বলতেছি, আমি এখন সেই বিএনপিকে আমি ঘৃণা করতেছি। কারণ ক্ষমতা আসার আগে তারা যে সমস্ত কার্যক্রম করতেছে, এই জন্য আমি চাই, আমি শুধু চাই না যে আমাদের সবাই, সাধারণ জনগণ চাচ্ছে যে আগে সংস্কারটা হোক, নির্বাচনটা পরে। এই যে দর্শক, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আপনার প্রশ্ন বা মতামত যাই বলি না কেন আমরা শুনলাম। তুষার ভাই, আপনি একটু কমেন্ট করুন, আমি প্রিন্স ভাইয়ের কাছে এই কমেন্টটা, এই দর্শকের মতামতের বিষয়ে যদি আপনি কমেন্ট করতে। ঘর যাতে ময়লা না হয় সেজন্যই ডাস্টবিনটা লাগে, কারণ ডাস্টবিনের মধ্যে আমরা ময়লা ফেলেই হচ্ছে যাতে প্রয়োজনীয় সময়ে ডাস্টবিনটাকে সহ অথবা ডাস্টবিনের ময়লাগুলি বাইরে ফেলে দিতে পারি, এবং ডাস্টবিনের মধ্যে একটা ঢাকনাও থাকে। ফলে যে কাজটা খুবই জরুরি সেটা হচ্ছে যে সত্যিকারের ঘর সাফ করতে চাইলে ভালো নেতাদেরকে দলীয় নেতৃত্ব এবং সরকারের নেতৃত্বে আসার সুযোগ দিতে হবে। নির্বাচন ছাড়া আর কোন পদ্ধতি আছে যেখানে আপনি ভালো লোককে নিয়ে আসতে পারেন? সেটা কি সিলেকশন? যদি সিলেকশন ঠিক মতো ওয়ার্ক করতো তাহলে আমি একটু আগে যেটা বলেছিলাম যে উপদেষ্টারা যাকে ব্যক্তিগত প্রিভিলেজ কোটায় চেনেন, চেনা লোককে নিয়োগ দিয়েছেন, সেই লোক সরাতে হচ্ছে কেন? তার মানে তরুণরাও দুর্নীতির বাইরে নাই, তরুণরাও দুর্নীতি করছে না, কথাটা ঠিক না। কেন ডিসি নিয়োগের অভিযোগ উঠেছে একজন নুরানি চেহারার লোকের বিরুদ্ধে, যার কিনা বয়স পর্যন্ত অর্ধেক আমার? কেন উঠেছে? তার মানে হচ্ছে যে যদি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার এবং নির্বাচন না আসে একটি দেশে, তাহলে যা ঘটার সেটাই হয়। আমাদের শরীরে রোগ হয়েছে, সেই রোগ সারানোর জন্য যেটি করতে হয় শুধু ওষুধ দিলে হয় না, শরীরকে তার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য বেড়ে উঠতে দিতে হয়। ফলে যদি ধরে না হয় এইরকম যে না আমরা শুধু চিকিৎসাই করে যাব, আপনি বিছানায় শুয়ে থাকবেন, এইটা কিন্তু সঠিক না। ঠিক একইভাবে গণতন্ত্রের এবং একটি গণতান্ত্রিক দেশের প্রাথমিক দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করে তাদের উপর আস্থা রেখে তাদেরকে সময় দেওয়া দেশ চালানোর জন্য। আপনি অনির্বাচিত সরকারকে রেখে দেওয়ার জন্য অনির্ধারিত সময় দিতে পারবেন, অথচ নির্বাচিত সরকার আসলে কিন্তু তার সময় নির্ধারিত 4 বছর অথবা 5 বছর, যেটা নিয়ে এখন সংস্কারের প্রস্তাব চলছে। নির্ধারিত সময়ের জন্য ভোটে যে আসবে তাকে আপনি চান না, আর অনির্ধারিত সময়ের জন্য কিছু লোককে রেখে দিয়ে আপনারা ভাবছেন বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় অগণতান্ত্রিকতা, এবং এই চিন্তা যারা করছেন তারা পুরনো স্বৈরাচারের যে ধারা, যে তরিকা, সেই তরিকা বলবৎ রাখার চেষ্টা করছেন। এইটাই হচ্ছে স্বৈরাচারের ধারা। যে নির্বাচন চায় না সে মূলত স্বৈরাচারের প্রথম বীজটা রোপণ করে। দ্বিতীয় হচ্ছে যে মনে করে যে নির্বাচন হলেই সেই নির্বাচন পক্ষপাত দুষ্ট হবে, সে আরেকটা ভুল করে। কারণ নির্বাচন যারা করেন তারা হচ্ছেন মিড লেভেলের সরকারি কর্মকর্তা, তাদের সামনে ক্যারিয়ারের অর্ধেকটা প্রায় থাকে। যদি সরকার তার সদিচ্ছা বজায় রাখে এবং কোনো পক্ষে না যায়, তাহলে কেউ এই ঝুঁকি নেবে না যে সে নির্বাচনের সময় কারচুপি করবে অথবা ঝামেলা করবে, অথচ তার দল যদি না যেতে, এই ঝুঁকিতে কেউ যায় না। সরকারি কর্মকর্তারা একটা আর্মির মতো, একটা ব্যুরোক্রেসি হচ্ছে একটা ট্রেন্ড জায়গা, তারা মূলত সরকারের ইচ্ছাকে প্রতিফলিত করে, এরা মিররের মতো। ফলে রাজনৈতিক সরকার অথবা অরাজনৈতিক সরকার যেই থাকুক, তার যদি সঠিক নির্বাচন করার সদিচ্ছা থাকে, যেটা মান্না ভাই বলেছেন, যেটা সাইফুল ভাই বলেছেন, যেটা কিবরিয়া ভাই বলেছেন, সদিচ্ছা থাকলে নির্বাচন আয়োজন করা যে সম্ভব। এটা শাহাবুদ্দিন সাহেব করে দেখিয়ে গেছেন, এটা লতিফুর রহমান সাহেব করে দেখিয়ে গিয়েছেন, এবং হাবিবুর রহমান সাহেবও করে দেখিয়ে গিয়েছেন। ফলে আমরা দেখেছি যে শাহাবুদ্দিন এবং রহমানরা মিলে বাংলাদেশে অন্তত 3টা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, এবং সেই সব নির্বাচন তো অনির্ধারিত সময় দিয়ে করতে হয় নাই। সংসদ ভেঙে দেওয়া 90 থেকে 120 দিনের মধ্যে হয়েছে, এবং প্রথম সরকারটা তো তত্ত্বাবধায়কও ছিল না। তো এটা যদি তখন সম্ভব হয়ে থাকে, আজকের এই ডিজিটাল জমানায় যেখানে ফেসবুক আছে, ইউটিউব আছে, হাতে হাতে ক্যামেরা আছে, সরকারের ভেতরে এবং বাইরে সাধারণ মানুষ আছে যারা কিনা যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে যে কোনো কিছু জানিয়ে দিতে পারছে, এইরকম একটা ট্রান্সপারেন্ট দুনিয়ার মধ্যে
ওই রকম একটা ভালো নির্বাচন করা যাবে না, এটা কিন্তু অবিশ্বাস্য। তুষার ভাই, আপনি একেবারে বিতর্কের একেবারে গুরু, তারপরেও বলি যেটা আপনার আতাউর রহমান ভাই বলল, ভালো নির্বাচন আপনি তো ভালো 3টা নির্বাচনের কথা বললেন, তো যেই সমস্যাগুলো আমরা 53 বছরে কম্পোজিট করলাম, এই ভালো নির্বাচনের ভেতর দিয়ে আসা সরকারই তো ওই সমস্যাগুলোর জন্ম দিয়েছে। একটি রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দল তার নিজের সংস্কার করে নাই। যেসব সংস্কারের কথা বলা হচ্ছে এগুলো কোনোটাকে আমাদের রাজনৈতিক দলগুলিকে সংস্কৃত করবে না। বরং যদি একটা ভালো নির্বাচন হয় এবং সরকার যদি জানে, সেই সরকার যে 5 বছর পরে আরেকটা নির্বাচনের মধ্যে দিয়ে তাকে চলে যেতে হইতে পারে, তাইলেই কেবল রাজনৈতিক দল, তারপরে তো সেই সংস্কারটা আপনাকে করতে হবে। সেই সংস্কারটা রাজনৈতিক দলগুলি করবে। আপনি তো যে রাজনৈতিক দলগুলি আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে এই নির্বাচনে, তাদের মধ্যে অধিকাংশ দল কোনোদিন ক্ষমতাতেই ছিল না, ক্ষমতায় ছিল শুধুমাত্র বিএনপি। এবং 16 বছরে এই বিএনপি যে নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে, তাকে আপনি বেনিফিট অফ ডাউট দিবেন না যে তার সংস্কার হয়েছে কি হয়নি। তারা তো 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে, সেটা নিয়ে আলোচনা করেন। এই যে উড়িয়ে দেওয়া নির্বাচনের ব্যাপারটিকে এবং বলা যে নির্বাচনের মধ্যে দিয়ে স্বৈরাচার আছে, এটা একদম ভুল কথা। নির্বাচন না করলে স্বৈরাচার আছে, অথবা অগ্রহণযোগ্য নির্বাচন। আমাদের অগ্রজ মানে ভাই আপনার কাছ থেকে শুনি যে এই নির্বাচন যারা পেছাতে চাইছে বলে আমরা আলোচনাগুলো শুনছি বা আশঙ্কাগুলো শুনছি, এটাও একটা স্বৈরাচারী আসলে মনোবৃত্তি থেকেই এই ভাবনাটা আসছে। মানে এবার মনে করি যে তুষার খুব চমৎকার বলেছেন, এটার বাইরে নতুন করে কিছু বলবার আছে সেরকম না, কিন্তু এইটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের অতীত অভিজ্ঞতাগুলো কি বলে, যেমন ধরেন পরপর 3টে গভর্নমেন্টের কথা যে উনি বললেন, তাদের আমলে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনগুলো গ্রহণযোগ্য হয়েছে এবং এটা পদ্ধতির মধ্যে দিয়ে তো চলছিল। এখন কি জিনিস আটকাচ্ছে, মানে অদ্ভুত একটা কথা বলা হচ্ছে কি, আগে সংস্কার করব তারপরে নির্বাচন। আগে সংস্কার করবেন কি কি বিষয়? দর্শকও তো তাই চাইলো। কে দর্শকও তো তাই চাইলো। দর্শক একটা আপনি সিলেক্ট করেছেন, আমি সিলেক্ট করি মধ্যে আপনি করেন না, যারাই করুক। আবার যদি আরো 5টা দিতেন, তার মধ্যে 4টা অন্য কথা বলতে পারতো। মূল কথাটা হচ্ছে এই যে ধরেন এখন একটা সংস্কারের প্রক্রিয়া তো চলছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট যে কমিশনগুলো করেছে, সেই কমিশনারগুলো প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের বাইরে কোনো প্রক্রিয়া কি আছে এখন? নাই। এমনি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে বেড়াচ্ছে। 166টার মধ্যেই আপনি নিশ্চয়ই কমন জিনিসটা বার করবেন। আপনি যারা দেশ চালাচ্ছেন, যাদের হাতে সংস্কারের আপনি এখন লাঠিটা দিয়েছেন, তারা বলছেন যে কনসেনসাস যেগুলো হবে সেইটাতেই আমি সংস্কার করব। যেটা কনসেনসাস হবে না সেটা আপনি করতে পারবেন না। উনি বলবেন যে না, আমি তো মনে করি যে এই পদ্ধতিতেই সংস্কার করলে আমি এটা মানব না। কেন মানব না? আমি মনে করি আল্লাহ এক, অতএব একত্ববাদী হবে, বহুত্ববাদ কি আবার? তো এই একটা বিতর্কের নিষ্পত্তি কী রকম করে করবেন? এইভাবে তো করতে পারবেন না। যতই বলেন না কেন, সত্যের লড়াই যখন হবে তখন সেটা মেজরিটি মাইনরিটি দিয়ে আপনি ডিসাইড করতে পারবেন না। ওইটা তো আপনার সত্যের। আর পৃথিবীর কোথাও কি আপনার শতভাগ এরকম পলিটিক্যাল পার্টি একমত হয়ে কোনো চার্টার, আমি জানি না, হয়নি, এরকম হয় না। এটা কোথাও না কোথাও কি আপনার একটা ভ্যারিয়েন্স থাকবে। এটা এইখানেও হবে না। এখানে কোনো জায়গাতে একটা ব্যালেন্স স্ট্রাইক করার জন্যে প্রফেসর ইউনুস প্রথমেই যেটা বলেছেন, আমি মনে করি সেটা ঠিক আছে, এবং এর বাইরে বিকল্প কোনো প্রক্রিয়া আমার দেশে ক্রিয়াশীল নাই। তো কোনটা বন্ধ করতে বলবেন? এইটা এখন চালু রাখছে, তো চালু তো আছেই, এবং সেইখানে যতগুলো জিনিস আপনি অ্যাগ্রি করতে পেরেছেন সেই কটা করবেন, একটা চার্টার বানাবেন যে আমরা এরপরে যখন সংসদ হবে, সংসদে গেলেও এগুলো সেই সংসদ থেকে পাস করে নেব, এটা বলে আপনি এখন করবেন। তার বাইরে তো করতে পারছেন না। সবগুলো করে তারপরে করবেন, তাহলে তো জীবনেও হবে না। বহুত্ববাদের একত্ববাদের মেলামেট কেমনে? এখন যদি কেউ বলেন যে আমার কনস্টিটিউশনের মধ্যে সমস্ত ধর্মীয় মূল্যবোধের কথা রাখতে হবে, ওইখানে রাষ্ট্রধর্ম রাখতে হবে, ওইখানে বিসমিল্লাহ রাখতে হবে, ওইটাকে ইসলামিক রিপাবলিক ঘোষণা করতে হবে, সেইটা দিয়ে তো আপনি এটা নিষ্পত্তি করতে পারবেন না। অতএব কোনো জায়গাতে আপনার একটা জ্যোতি আসবেই। সেই জ্যোতি টানবার জন্যই বলা হচ্ছে ততখানি পর্যন্ত করবেন যতখানি আপনি হজম করতে পারেন। তার বেশি যদি করতে যান ওটা উগড়ে যাবে, বদ হজম হবে, সেটা আপনি করতেই পারবেন না। সেই অর্থে পেয়ার মিনিমাম যখন বলা হয় যে কতখানি আপনি নিতে পারবেন, এই যে বললো না, আপনি প্রশ্নটা করলেন কতখানি পর্যন্ত কম, কতখানি বেশি, আপনি সেটা ওই 166-র মধ্যে থেকেই বার করবেন। প্রস্তাবগুলোতে যতগুলো দেখবেন যে সবাই মিলেছে, দ্যাট ইজ দি বেয়ার মিনিমাম, সেইটা আপনি করবেন,
করে আপনি ইলেকশন করবেন। বাকি এটা তো সবাই বলবে শাশ্বত বিষয় যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। তার জন্য আপনি ওপেন রেখে দেবেন। তার বাইরে যদি করতে যান, আমি বলছি ওই প্যান্ডোরার বাক্স খুলবেন, বন্ধ করতে পারবেন না। ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, আপনার কাছ থেকে একটু শুনুন। ধন্যবাদ। জনগণ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করে না। কেন করে না? তারা মনে করে কিছু সংস্কার আছে যেগুলো রাজনৈতিক দলগুলো করবে না। এই ধরনের একটা আলোচনা প্রচুরভাবে আছে ময়দানে। তো আরেকটা কথা হচ্ছে তুষার ভাই যেটা আপনার একটু, আপনি যদি একটু বলেন যে জনগণ, আপনি তো এখন জনগণও তো আসলে একটা অস্পষ্ট ধারণা, সবাই বলছে যে জনগণ এটা চাইছে, সবাই বলছে জনগণ এটা বিশ্বাস করবে না। জনগণ কোন জায়গায় আশঙ্কা করছে যে কোন কোন সংস্কার বিএনপি, জামায়াত বা আপনারা যদি ক্ষমতায় আসেন বা অন্য যারাই ক্ষমতা আসে তারা করবে না, সেই সংস্কারগুলো কোনগুলো? এটা ধরেন এরকম আপনার চারটা বলেন। না না, কিছু বিষয় আছে বলেন বা একটা বলেন। যেমন ধরেন আমি যদি ক্ষমতায় যাই, আমি চাইবো বিচারক নিয়োগ প্রক্রিয়াটা যাতে আমার ইচ্ছামতো থাকে। আমি চাইবো, আমি বলতে সাধারণ অর্থে রাজনৈতিক দলগুলো যেটা চায়, তো নির্বাচন কমিশন বলেন সেটা নিয়োগ প্রক্রিয়া যদি আমার সুবিধা মতো হয়, অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রক্রিয়া, প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া আমার সুবিধা মতো হয়, না তাহলে তো ঘুরে ফিরে আমরা সেই আবার পুরানো আলোচনায় চলে যাচ্ছি। এরপরও সংস্কার বিষয়ে সুনির্দিষ্টভাবে প্রত্যেকটা দল মতামত দিয়েছে। এই যে বহুত্ববাদের কথা আসলো, আমি তো যতটুকু জানি এবং আমরা যাদের সাথে ডায়ালগ করেছি অধিকাংশ দলই একমত হয়েছে যে বহুত্ববাদটা দরকার নয়, অপ্রয়োজনীয়। তো অনেকগুলো প্রয়োজনীয় সংস্কার এখানে আছে, কিন্তু অহেতুক বিতর্ক সৃষ্টিকারী অনেকগুলো প্রসঙ্গ এখানে আসছে। আমরা যেগুলোতে তো আর একমত হচ্ছে না, মানে হয়তো পরিষ্কার এগুলো বাদ দিয়ে দেওয়া, এগুলো তো বাদ দিয়ে দেওয়ার সুযোগ আছে, বিষয়টা সহজ হয়ে যাচ্ছে। ধরেন শিক্ষা সংস্কার কমিশন, আমি একটু বুঝতে চাইছি ফয়সাল ভাই, আমি যেটা বুঝতে চাইছি রাজনৈতিক দলগুলোর ব্যাপারে জনগণ কোন জায়গায় সন্দিহান যে এই জায়গায় এরা কিন্তু ক্ষমতা আসলে করবে না, সেরকম দুই চারটা কি বলা সম্ভব? ওই যে যেটা বললাম, রাজনৈতিক দলগুলোর ব্যাপারে জনগণ বিশ্বাস করে এটা, যে তারা আসলে তারা এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো, যে জায়গাগুলোতে সমস্যা হয়, এই নিয়োগ প্রক্রিয়াগুলো তারা তাদের মতো করে করবে। এটা না, কিন্তু তার আগে তো আপনার জুলাই যদি চার্টার হয়ে যায়, তারা যদি এগ্রি করে তাদেরকে তো করতে হবে, সেই একটা তো কম্পালশন থাকবে। সেই চ্যালেঞ্জটা তো নিঃসন্দেহে থাকবে, আমাদের সামনে থাকবে। এখন ধরেন এই যে খেলোয়াড়ের কথা আসছে, তুষার ভাই যেটা বললেন এটা বাস্তব কথা, খেলোয়াড় ফাউল করলে শাস্তি দেওয়া হবে। কিন্তু ফিল্ডে যদি এমন হয় যে আমরা যে টিমগুলো খেলোয়াড় নামাচ্ছি, আমরা যদি ম্যাক্সিমামে ফাউল খেলোয়াড় নামাই, আমরা যদি এক ম্যারাডোনাকে চেক দেওয়ার জন্য আমরা যদি 7 জনই ফাউল খেলোয়াড় নামাই দিলাম, সাইডলাইনেও আমরা ফাউল খেলোয়াড় স্ট্যান্ড বাই রেখে দিছি, আপনার দলকে সেটা করে না না না, লোকে ভোট দিবে। আমি কালচারের কথা বলছি। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি সেই জায়গায় আসছি, সেই জায়গায় আমাকে কি করতে হবে? আপনারা যারা বিশেষ করে এটা এখানে প্রিন্স ভাই আছেন, বিএনপির জন্য এটা চ্যালেঞ্জ, এটা আমরা সুপারিশ হিসেবে বলতে পারি অথবা আমরা পরামর্শ বলতে পারি, শুভচিন্তক হিসেবে আপনারা বিএনপিকে পরামর্শ দিচ্ছেন যে আপনারা নেতা বা প্রার্থী বানাবেন, এটা আপনাদের মাথায় থাকতে হবে যে আপনারা কাদেরকে মাঠে নামাচ্ছেন, যাদেরকে জনগণ আগে থেকে একটা পারসেপশন আছে এই লোকটা দুর্নীতিবাজ, অথবা এই লোকটা আগে থেকেই ওভাবেই তার ব্যাপারে পারসেপশন জনগণের আছে। সুতরাং যারা খেলোয়াড় নামাবেন মাঠে, তাদের সিলেকশন প্রক্রিয়াটা যদি ওইরকম হয়, তারা দেখে শুনে ওইরকম ফাউল লোক, সেটা তো নিশ্চয়ই এখানে যে তুষার ভাই যে কথা বলছিল, ঠিক আছে, আমি যদি দুর্নীতিবাজ বা একটা মানে কালো তালিকাভুক্ত একটা লোককে প্রার্থী করি, সেখানে তো আপনার মতো সহি একজন লোককে যদি আপনারা প্রার্থী করেন, জনগণ তো আপনাকে ভোট দিবে। এটা তো কমন থিওরিটিক্যাল কথা, আপনাকে তো ভোট দিবে জনগণ, এটা আপনাকে দিবে, নইলে মওলানা আতাউর রহমান সাহেবকে দিবে, এটা হবে একসময় হয়তো। এটা থিওরিটিক্যাল, এটার জন্য বিএনপি রেডি আছে তো অবশ্যই। তাহলে কি আপনি বলতে চান জনগণ ভোট দিতে শিখে নাই? জনগণ জানে না কে ভালো কে মন্দ, না সেটাই আমি বলছি যে আমরা তিনজনে মিলে আপনাকে একই প্রশ্ন, সেটি হচ্ছে জনগণ, আমরা একদিকে ভাবছি খুবই বুদ্ধিমান যে জনগণ খুব সন্দিহান এবং জনগণ অনেক রাজনীতিতে সচেতন হয়েছেন, আবার একইভাবে আপনি কিন্তু জনগণকে এও ভাবছেন কিনা যে না জনগণ ঘুরে ফিরে ভালো লোকরে ভোট দিবে না, যে ভালো লোক সে জিতে আসবে, অসুবিধা কি? না না না, সেটা তো নিঃসন্দেহে ঠিক আছে, এই কথা তো আলোচনা আসছে, এই যে এই ভাই আলোচনা আসলো ইলেকট্রাল কলেজ পদ্ধতির কথাটা, সেটা বন্ধ করার ব্যবস্থা করেন, টাকার প্রভাব বন্ধ করার ব্যবস্থা করেন। প্লিজ ভাই, এটা আপনাদেরকে হিট করার জন্য আমি কথাটা বলি, এটা পর্যালোচনার জন্য বলছি। নিশ্চয়ই তুষার ভাই যখন বললেন যে যখন 5 জনকে কিনা সহজ না 1 জনকে কিনা সহজ, ওই যে ডাইরেক্ট ভোটিং এর, আমরা কিন্তু সব ক্ষেত্রে ডাইরেক্ট ভোটিং এর কথা বলছি, তো সেই জায়গায় এই কালচারটা তো, এই আলোচনা তো আমাদের মাঠে আছে
আমরা আর ভোটের আগের দিনও ভোট কিনা হয়, এই আলোচনা আপনি কিভাবে সংস্কার করবেন? না এই প্রশ্ন তো এই আলোচনার টেবিলে আমরা করি, আমাদেরকে নিতে হবে, রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। আমাদের সাইকোলজিটি কি? আমার সাইকোলজি হচ্ছে আমার ভোটটা তাহলে কি পৌঁছে যাবে? ভাই আমি তো আর আলোচক না, সঞ্চালক। তারপর একটা কথা বলি না, তারপর আমি দিব, তারপর একটা কথা বলি। আমরা কিন্তু আলোচনার মধ্যে একটা শব্দ এনেছি, রাজনৈতিক সংস্কৃতি, পলিটিক্যাল কালচার। একটা দেশের পলিটিক্যাল কালচার কিন্তু 100-200-300 বছরও লেগে যায়। মান্না ভাই এখানে আছেন, এটা তো 18 মাস বা 20টা সংস্কার বা 150 সংস্কার করে দিলে কি সম্ভব কিনা, আমি একটু শুভ ভাই থেকে শুনি। প্রথম কথা হচ্ছে যে আপনি কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কথাটা বলছেন। আপনি যখন এই কথাটা বলছেন তার আগে একটা গণঅভ্যুত্থান হয়েছে, 1,500 মানুষ মারা গেছে, 20,000 লোক আহত হয়েছে, জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এবং আপনি বিশ্বাস করেন, আমি তো 30 বছর ধরে ঢাকা শহরে আছি, 5ই আগস্টের পরে ঢাকা শহরে 1 মাসে এই সংবিধান নিয়ে যতগুলো আলোচনা হয়েছে গত 50 বছরে তত আলোচনা হয় নাই। তাহলে এই আকাঙ্ক্ষাকে তো আপনার বুঝতে হবে। পাশাপাশি আমরা তো পুরো আলোচনায় ফ্যাসিবাদের কথাটা ছেড়ে দিলাম, গণহত্যার বিচারের কথাটা ছেড়ে দিলাম, গুম খুনের হত্যার বিচার কথাটা ছেড়ে দিলাম, লুটতরাজের এই যে টাকা পাচার হয়ে গেলো সেটা কি হবে, সেই ইস্যুগুলোকে আমাদেরকে টাচ করতে হবে না? সেগুলো তো একটা বড় একটা বিষয়। 1 নম্বর, সেইটার প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে এই আলোচনাগুলো আসছে। কারণ আমরা যে বৃহৎ যে ধরেন এখানে যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা মান্না ভাইকেও চিনি, সাইফুল ভাইকেও চিনি, ওই প্রিন্স ভাইকেও চিনি, আমাদের 30 বছর দেখা অভিজ্ঞতা আছে। তাহলে মানুষের একটা পারসেপশন আছে না, কে কিভাবে শাসন করে, কে কিভাবে করে। মানুষ তার চাইতে উন্নততর একটা শাসন চায়, সে নিশ্চিত হতে চায় যে যারা এবার আসবে তারা একটা উন্নততর শাসন পেতে চায়। মান্না ভাইকে ভোটে জিতেছে, মান্না ভাইয়ের মতো একটা ভালো লোক কি ভোটে জিততে পেরেছে? কেন পারেনি? কোথায় গলতটা আছে? মানুষ কি তাকে ভোট দিতে চায় নাই? ভোট দিতে চেয়েছে কিন্তু ভোট দিতে পারে নাই কেন? নানা রকম প্রভাব সক্রিয় সমাজের মধ্যে, যে প্রভাবটাকে আপনার কাটাতে যাবে না। সুতরাং এখন একটা সুযোগ এসছে যে রাজনৈতিক দলগুলো যদি এরকম কিছু একটা অর্জন করে, যেহেতু একটা রক্তাক্ত পথ পাড়ি দিয়ে, এবং এমন না যে কালকে ক্ষমতায় যে দল গেল তার জন্য জীবন নিরাপদ, একদমই না। আমি তো বলছি যে আমরা পুরো আন্তর্জাতিক পরিস্থিতিটাই বাদ দিয়ে দিয়েছি। ভারতের সঙ্গে যে ডিল হচ্ছে, চায়নার সঙ্গে যে ডিল হচ্ছে, আমেরিকার সঙ্গে যে ডিল হচ্ছে, সেগুলো তো অনুপস্থিত আমাদের এখানে। তারপরে ধরেন পারসেপশন দেখেন, বিএনপির রাজনীতি যে জায়গায় দাঁড়িয়েছিল গত 30 বছর ধরে, এক ধরনের ভারত বিরোধিতা, ভারতের সঙ্গে ভারত বাংলাদেশের প্রশ্নে যে অবস্থান নিচ্ছে তার জায়গায় জাতীয়তাবাদী একটা অবস্থান নিয়ে বিএনপির যে রাজনীতি, এখন তো মনে হচ্ছে সেই জায়গা থেকে বিএনপি একটু কম্প্রোমাইজিং মনে হচ্ছে। কোনোভাবেই কম্প্রোমাইজের মধ্যে এটা আপনারা বলতে পারেন, কিন্তু এটা আপনার দৃষ্টির দেখার সমস্যা। আমার দৃষ্টির দেখার সমস্যা, আমার একটা ভোটও আছে। আমার দৃষ্টির দেখার সমস্যা, আমার একটা ভোটও আছে। সেটাই হচ্ছে যে মুশকিল, সেটা একটা মুশকিল, সেটা একটা মুশকিল। আপনার ইচ্ছা হলে ভোট দিবেন, না হলে দিবেন না। এই যে হ্যাঁ, আমার মতো যদি ধরেন লক্ষ লক্ষ আপনি তো প্রার্থী হিসেবে সবার কাছে ভোট চাইবেন। ভারত, আমি একটা কথা বলি এই প্রশ্নে, বিএনপি ভাইজান আপনি তো প্রার্থী হিসেবে সবার কাছে ভোট চাইবেন, আপনি তো বলবেন যে আমারে ভোট দিয়েন না। এই রাজনীতিটারই তো আমরা অবসান চাই। ওনারা যদি পছন্দ আমাকে না করে, আমাকে ভোট দিবে না, আমাকে না দিয়ে মৌলানা আতাউর রহমান সাহেবকে দিবে, বা আপনি বলেন যে দেয়ার আর সো মেনি অপশনস। না, আমি তো সেই বিপদের কথাটাই বলছি যে সেই আমি বলি বিএনপি কখনো কোনো ভারত বিরোধিতার রাজনীতি করে নাই, কোনো দেশের বিরোধিতার রাজনীতি বিএনপি করে না। বিএনপি তাদেরই বিরোধিতা করে যারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে আঘাত করে, সে ভারত হোক, সে পাকিস্তান হোক, সে আমেরিকা হোক, সে সৌদি আরব হোক, সে ইতালি হোক, সে ইজিপ্ট হোক, যে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে আঘাত করবে, সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলবে, তার বিরোধিতা বিএনপি করে। আগেও এই নীতি ছিল, এখনো সেই নীতি আছে। বিএনপির ন্যারেটিভটা আসলো, আবারও ধরেন যে কথাটা তুষার ভাই তুলেছিলেন একটু, যে রাজনৈতিক দলগুলোর সংস্কার, ঠিক আছে, রাজনৈতিক দলগুলো কি পরিবারতন্ত্রের হাতে বন্দী থাকবে? রাজনৈতিক দলগুলো কি, যে আলোচনাটা এখন আসতেছে যে পার্টির লিডার এবং দলের প্রধান এবং সরকার প্রধান এক ব্যক্তি থাকবেন, এগুলোর প্রশ্নে অনেক আলোচনা আছে যে এগুলো আমরা কিভাবে চ্যালেঞ্জের মোকাবেলা করব। তারপরে ধরেন আজকে ছাত্র রাজনীতিতে এসছে, তার অর্থনৈতিক অবস্থা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। এই অবস্থান তো আমারটা নিয়ে হতে পারে, তুষার ভাইটা নিয়ে হতে পারে, সাইফুল ভাইটা নিয়ে হতে পারে, মান্না ভাইটা নিয়ে হতে পারে। এই প্রশ্ন কিন্তু আসবে, অতীতে আসে নাই বলে কিন্তু হবে না, এখন আসবে এবং সেটার জবাব দিতে হবে। সোশ্যাল মিডিয়া যত ইগনোর করেন, সোশ্যাল মিডিয়া সামনের দিনে আমাদের পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোর জন্য একটা ভীষণতর চ্যালেঞ্জ। এটাকে ফেস করার মতো ইন্টেলেকচুয়াল, এটার রিসোর্স, এটার মধ্যে ইন্টারন্যাশনাল কানেকশন, এটাকে আপনাকে ফেস করতে হবে। সুতরাং আমি বলতে চাচ্ছি যেটা, যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমার বিশদজ্ঞান নেই। আমার বক্তব্য হলো যে একটা নতুন প্যারাডাইম শিফট হয়েছে, সেটাকে আপনাকে রিসিভ করতে হবে। রিসিভ করে তারপরে আমাদের রাজনীতিতে কতগুলো বেসিক জিনিস আছে, যেমন ভারত একটা বেসিক জিনিস, ধর্ম একটা বেসিক জিনিস। তারপরে এই পরিস্থিতি আজকে যে তৈরি হয়েছে, এই পরিস্থিতি কি গত 30 বছরে আপনি দেখেছেন কোথাও বাংলাদেশে? এই আলোচনা, এই যে দুইজন এসছেন, আপনি দেখেছেন?
এই টুপিওয়ালা দুজন লোক এরকম একটা আলোচনা এসছে, আসে নাই, তাহলে একটা প্যারাডিম শিফট হয়েছে, সেটাকেও আপনাকে কাউন্ট করতে হবে। ঠিক আছে, আমি আলোচনাটা আমার কথাটা শেষ করে একটা গল্প দিয়ে, গল্পটা হচ্ছে আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা। একটা আলোচনায় ডক্টর কামাল হোসেন সাহেব আছেন, মোজাম্মেল হক সাহেব আছেন, মোজাম্মেল হক সাহেব তখন মন্ত্রী, আমরা একটা স্টাডি সার্কেল চালাতাম, সেখানে ওনারা আসছিলেন গেস্ট হিসাবে। তো কথাটা তার শেষ হওয়ার পরে, এটা বোধহয় আওয়ামী লীগের সম্ভবত সেকেন্ড টার্মের দিকে আর কি, ওই কামাল হোসেন সাহেব ইয়েকে বলছেন মোজাম্মেল সাহেবকে, মোজাম্মেল সাহেব আবার কামাল হোসেন সাহেবকে স্যার বলেন, বলছেন যে মোজাম্মেল সাহেব আপনি তো একটা মাটির থেকে উঠে আসা রাজনীতিবিদ, যা হচ্ছে আপনারা কিছু বলতে পারেন না, এই মন্ত্রী পরিষদের মিটিংয়ে কিছু বলতে পারেন না? তখন উনি একটা উত্তর দিলেন, বললেন যে স্যার কিছু মনে করেন না স্যার, ৭৪ সালে আপনিও তো ক্যাবিনেটে ছিলেন, আপনি কিছু বলতে পারছিলেন, আপনি যে কারণে বলতে পারেন নাই আমিও সেই কারণে বলতে পারি নাই স্যার। আমাদের এই কালচারটাও চেঞ্জ করতে হবে, এই কালচারটাও ভয়ঙ্কর কালচার। বিএনপি নিজের ভেতর কতখানি সংস্কার আনলো দেখেন, গত 16 বিএনপি বছরে? নিজের ভিতরে সংস্কার এবং যে প্যারাডাইমটা শিফট হয়েছে সেটার সাথে ডিল করার জন্য বিএনপি রেডি কিনা? আমি আসি কথাটা। দেখুন, বিএনপি একটা রাজনৈতিক দল, তাই না? মানুষের তৈরি তো রাজনৈতিক দল। নিশ্চয়ই। আমাদের নীতি, আদর্শ, কর্মসূচি আছে। আবার আমরা তো সব শেষে আমরা কিন্তু মানুষ। এখন এই যে বলা হচ্ছে কিছুক্ষণ আগে, যে দর্শক যে প্রশ্নটা করলেন, আমাকে উত্তরটা দিতে বলেছিলেন, আমি জানি না উনি কোন এলাকার বিএনপির কর্মী, যদি জানতাম তাহলে হয়তো আমি সেটার উত্তর দিতে পারতাম। এখন গত 15 বছরে আওয়ামী লীগ রাজনীতির নামে যেটা করেছে, কালো টাকার মালিক হয়েছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, করে এমন একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছিল, কিছু লোক মনে করে রাজনীতি মানেই কিন্তু অবৈধ পথে টাকা কামানোর একটা মেশিন। এখন এই যে ছাত্র গণ অভ্যুত্থান যেটা হলো, সেইটার মধ্য দিয়ে আমাদের এই রাজনীতির যে সংস্কৃতি, এই যে খারাপ সংস্কৃতি যেটা আছে, এইটার পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনের জন্য বিএনপি 100% প্রস্তুত বলে আমরা কাজও শুরু করেছি। দেখেন, সেটার কিছু ওই যে আওয়ামী লীগ আমলের যেই খারাপ সংস্কৃতি যেটা রাজনীতিতে ছিল, আমাদের মধ্যেও কিছুটা আচর লেগেছিল। আমাদের কিছু বিপদগামী সদস্য তারা এই কাজগুলো কিছু শুরু করেছিল, আমরা তাদেরকে স্পেয়ার করি নাই। তাদেরকে সে যতই জেল খাটা কর্মী থাকুক না কেন, আওয়ামী লীগ আমলে সে যতই নির্যাতিত থাকুক না কেন, যতই নিপীড়িত থাকুক না কেন, যতই সে ত্যাগী থাকুক না কেন, তাকে দল থেকে তো বহিষ্কার বটেই, আমরা তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি নিরাপত্তা বাহিনীর হাতে আমরা তুলে দিয়েছি তাদের বিচারের জন্য। এখনও আজকেও আমরা সেই কাজটি করেছি। আমরা যদি সেই সংস্কৃতি পরিবর্তন না করতাম তাহলে এই কাজটা আমরা করতাম না। আওয়ামী লীগের মতো শুধু লিপ সার্ভিসেই আমরা সীমাবদ্ধ থাকতাম। আজকে আমরা ওই সংস্কৃতি চাই না। ওই যে চাঁদাবাজি, ওই যে দখলবাজি, ওইটার থেকে ওই রাজনীতি বা ওই রাজনীতির খারাপ যে সংস্কৃতি, ওইটার পরিবর্তন চাই বলেই আজকে আমার নেতা তারেক রহমান তিনি বলেছেন যে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা শুধুমাত্র ক্ষমতার হাত বদল নয়, এটা রাজনীতি এবং রাষ্ট্রের পরিবর্তনের দিকে আমরা নিয়ে যেতে চাই। সেই কারণে আমরা এই কাজগুলো করেছি। আজকে আমরা যে সংস্কারের কথাগুলো বলছি, এটা যেমন রাষ্ট্রের সংস্কার আছে, দলীয় সংস্কারের ব্যাপারও আছে। আমরা দলীয় সংস্কার করছি বলেই তো এই যে ত্যাগী লোক, জেল খাটা লোক, এমনও লোক আছে আওয়ামী লীগের গত 15 বছরে সে 7 বার জেল খেটেছে, প্রায় 17 মাস জেল খেটেছে। তাকে তো এক কলমের খোঁচায় আমরা তাকে বহিষ্কার না শুরু, তাকে নিরাপত্তা বাহিনীর হাতে আমরা তুলে দিয়েছি, সে তার অপকর্মের কারণে, সে বিপদগামী হওয়ার কারণে। মানে বিএনপি মোটামুটি আমরা তো সেই কাজটি দলের সংস্কারের আজকে এখানে আসছে যে এখানে ভাই বললেন যে আপনি তো প্রশ্ন করলেন যে মানুষ হয়তো অনেক মানে বিশ্বাস রাখতে পারছে না যে বিএনপি এই কাজটি করবে। এখন বিএনপি কি আপনার অতীতে কোনো ভালো কাজ করে নাই? সবই খারাপ কাজ হয়েছে। তর্কের খাতিরে আমি ধরেই দিলাম, এবং উনি বলেছেন যে মানুষের মধ্যে এই আশঙ্কাটা আছে। সেই মানেন কিনা সেটা আছে, হ্যাঁ অবশ্যই আছে। সেই কারণেই তো আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি, সবার আগে কমিটমেন্ট করেছি জনগণের কাছে, এবং সেই জন্যই আমরা বলেছি যে আমাদের, এবং আশা করি এই কমিটমেন্টগুলো আপনাদের নির্বাচনী ইশতেহারও আনবেন। আমি আসছি, শেষ করেন। নির্বাচনী ইশতেহার কি এই সংস্কার প্রস্তাবের বাইরে থাকবে? নিশ্চয়ই না। এবং এটার সাথে তারেক রহমান সাহেব তো এটাও বলেছেন, আমাদের দলের স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে আরও যদি ভালো কিছু প্রস্তাব থাকে, এই যে ধরেন সংস্কার কমিশনের সাথে যে আমাদের বৈঠক হচ্ছে, এত বৈঠকের তো প্রয়োজন ছিল না, আমরা নিজেরা বৈঠক চেয়ে নিচ্ছি। কেন?
তারা যেখানে আমরা একমত হতে পারছি না সেখানে আমরা বোঝার চেষ্টা করতেছি যে কেন এই সংস্কার প্রস্তাবটা তারা নিয়ে আসলো, কেন দরকার, এটা আমরা বোঝার চেষ্টা করতেছি এবং সেখান থেকে ভালো কিছু আমরা নিচ্ছিও। আমরা শুধুমাত্র সময় ক্ষেপণ করছি তা নয়, এমনকি আমরা যে প্রস্তাবগুলো দিচ্ছি সেটা যে গ্রহণযোগ্য কেন সেটাও আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তারাও সেটা গ্রহণ করছে। তো এই যে আমাদের বোঝাপড়ার মধ্যে দিয়ে যে বিষয়গুলো আসছে, যেটা মান্না ভাই, সাইফুল ভাই বললেন যে আমাদের এই সংস্কার কমিশনের মধ্য দিয়ে যেইটা ঐক্যমত্য সৃষ্টি হবে সেই ব্যাপারে তো আমরা সবাই এগ্রিড, আমরা সাইন করব এবং আগামী দিনে যে সরকার আসবে তারা এটা করতে বাধ্য। আর যদি কেউ সেটা না করে তাকেও কিন্তু ইতিহাসের আস্থা করে দিচ্ছি। আমি আপনার কাছে একটু শুনতে চাই। আমি একটু, আপনার মানে সময় তো কম আপনার। আচ্ছা, আমি মনে করি যে আমাদের জন্য একটা হিস্টোরিক্যাল একটা সময় এখন হাজির হয়েছে। নানা প্রশ্নে বিতর্ক আছে, অনৈক্য আছে। এরকম একটা সুযোগ তৈরি হয়েছিল সাউথ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে। তিনি যে ট্রুথ কমিশন করেছিলেন, ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন, এবং একটা ন্যাশনাল কনসেনসাস কীভাবে বিল্ড আপ করা যায়, এবং যে কারণে সাউথ আফ্রিকা একটা সম্ভাব্য গৃহযুদ্ধ থেকে সাউথ আফ্রিকা রক্ষা পেয়েছে, রক্তপাত থেকে রক্ষা পেয়েছে, খানিকটা সাউথ আফ্রিকা এখন দাঁড়িয়েছে। তার মানে একটা কী বলবেন, একটা ভিশন, একটা স্বপ্ন, যারা একটা বলতে পারেন যিনি 50-100 বছর যিনি সামনে তাকাতে পারেন, এমন একটা উইজডম সম্পন্ন, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, একগুচ্ছ মানুষ বা রাজনৈতিক নেতৃত্বের যে ভূমিকাটা, সেটা ছিল গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশের পরিস্থিতিটা এরকম তুলনা না করলেও কথাটা এভাবে বলতে চাই, নানা প্রশ্নে আমাদের ভিন্নতা আছে, দ্বিমত আছে, মত পার্থক্য আছে, কিন্তু এর মধ্যে আবার যদি আপনার এই উইজডমটা যদি কাজ করে, যে সুযোগটা তৈরি হয়েছে, আমি এখনও আশাবাদী। আমি আশাবাদী যে আমাদের মধ্যে একটা বড় দাগের পার্থক্যের নিয়েও কিভাবে একসাথে চলা যায়, বৈচিত্র্যের মধ্যে কিভাবে একটা সেতুবন্ধন তৈরি করা যায়। বাংলাদেশ এবারকার ছাত্র শ্রমিক জনতার এই অসাধারণ গণঅভ্যুত্থানের পরে যে সম্ভাবনাটা, 8 মাসের যুদ্ধের সম্ভাবনাটা অনেকখানি ফিকে হতে শুরু করেছে। 72 বা 90-এর গণঅভ্যুত্থানের পরে স্বপ্ন যেভাবে দুঃস্বপ্নে পরিণত হয়েছিল, এবারকার আমাদের এই অভ্যুত্থানের যে আশা, এটাও কিন্তু হতাশায় একটা বিবর্ণ চেহারা নিচ্ছে কিনা সচেতন মানুষের মধ্যে এটা নিয়ে অনেক উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে। যে সমালোচনা আমরা আওয়ামী লীগ রেজিম সম্পর্কে করেছি, ফ্যাসিজম সম্পর্কে, আপনি আবার বিপ্লবের নাম করে, অভ্যুত্থানের নাম করে আপনার অনেক ক্ষেত্রে আপনার যে জবরদস্তি, যেটা আপনি চাপিয়ে দিচ্ছেন, একটা বিশেষ চিন্তা, ইডিওলজির ধারা, এবং আপনার সঙ্গে একমত না হলে আপনি সেখানে মব সন্ত্রাস করছেন, আপনি চাপিয়ে দিচ্ছেন, এগুলো কিন্তু বিপ্লবের চৈতন্যের বা গণঅভ্যুত্থানের চৈতন্যের কিন্তু পুরোপুরি বিরুদ্ধে। ফলে এর বিরুদ্ধে যারা সরকারে আছেন, প্রফেসর ইউনূস এবং তার নেতৃত্বে, তারা হিস্টোরিক্যাল উইজডমের পরিচয় দিতে পারবেন কিনা, রাজনৈতিক দলগুলোকে তারা আলাপ আলোচনা করে, যেটা আমি বলেছি, একটা অর্গ্যানিক একটা রিলেশনশিপ তৈরি করে, এনগেজমেন্ট তৈরি করে যদি ন্যূনতম বোঝাপড়ার জায়গাটা তৈরি করতে পারেন, আমাদের ভবিষ্যৎ আছে। সরকার, আমি মনে করি আমি শেষ করি, সরকারের এজেন্ডাটাকে ছোট করে আনা দরকার, যেটা অর্জনযোগ্য, যেটা আমরা বললাম না, এই প্ল্যাটফর্মে যারা এখন আছে বা এরকম মাঠে যে মানুষগুলো আছে, আমাদের নানা পার্থক্যের পরও একসঙ্গে দাঁড়ানোর কিছু জায়গা আছে, নিশ্চয়ই কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো চিহ্নিত করেন। অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে অভিজ্ঞতার জায়গা থেকে আমাদের মধ্যে একটা বোঝাপড়ার জায়গাটা তৈরি হয়েছে। সরকারের কাজ হবে সঞ্চালক হিসাবে সেটাকে কি করে একটা দানা বাঁধানো যায়। আমি বিশ্বাস করি সরকারের যদি ডেফিনেট কোনো এজেন্ডা না থাকে, সরকারের হিডেন যদি কোনো এজেন্ডা না থাকে, সরকারের যদি কেবলমাত্র দেশপ্রেম, কমিটমেন্ট যদি কাজ করে, তাহলে কিন্তু এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যটা তৈরি করে আমি মনে করি সংস্কার, নির্বাচন, বিচার এবং একটা ডেমোক্রেটিক ট্রানজিশন সবটা করা সম্ভব। আমি এখনও আশাবাদী সেই সুযোগটা আমরা গ্রহণ করতে চাই, এবং এই সরকারকে আমরা ব্যর্থ হোক এটা আমরা কখনোই চাই না। আমরা সমর্থন যোগাই, সরকারকে জানতে হবে কিভাবে দলগুলোকে এনগেজ করা যায়, কিভাবে তাদের সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশ 21শ শতাব্দীর উপযোগী যে চ্যালেঞ্জ এখন হাজির হয়েছে আমাদের দেশে, এই চ্যালেঞ্জ কিভাবে আমরা মোকাবেলা করব। আমি আশাবাদী মানুষ। মাওলানা গাজী আতাউর রহমান, আপনার কাছে একটু শুনতে চাই শেষ মন্তব্য। আসলে আমরা তো বিরোধ দেখি না কোনো, এখানে এই যে সাইফুল হক ভাই যে কথাটা বলছেন যে সরকার যদি আন্তরিক হয়, তাদের যদি হিডেন কোনো এজেন্ডা না থাকে, তাহলে তো
সমন্বয় করা যায় সব সংস্কার নির্বাচন। তো আমরা আশঙ্কা করছি কেন যে ভিন্ন কিছু হতে পারে বা নির্বাচন প্রলম্বিত হতে পারে, এই আশঙ্কার তো কোনো কারণ নাই। আরেকটা বিষয় হলো যে এই যারা আমি যেটা আগে যে কথাটা যারা আগে বলেছিলাম, নির্বাচন চাইছে তারাও কি আশঙ্কা করছে কি আপনারা কি না, আশঙ্কার জায়গা ওইটা যে এই সরকারকে নেপথ্যে থেকে যারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, যে শক্তিটা, তারা বিভিন্ন ইস্যু সামনে নিয়ে আসছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই। এবং রাজনীতির বাংলাদেশের যে রাজনীতির যে একটা গ্রামার, সেই গ্রামারের সাথে এটা মিলে না। আমরা কিন্তু এগুলো নির্বাচন নিয়ে এসে আগে পরে এগুলো নিয়ে এসে অহেতুক একটা বাহাস কিংবা একটা বিতর্ক, একটা অস্থিরতা, এখান থেকে একটা সংঘর্ষ তৈরি করে আপনারা নির্বাচনকে প্রলম্বিত করার ইচ্ছা আছে কিনা সেটাই আমাদের। এখানে আমরা যেটা দেখছি, এটা প্রিন্স ভাই বলছেন যে বিএনপি বরং বারবার এই সংস্কার কমিশনের সাথে বসছে, অতএব সরকার তো রেসপন্স করছে। এখন যারা আছে তারা কিন্তু বড় দল হিসাবে বিএনপিকেই চাচ্ছে যে এই সংস্কার কার্যক্রমে এরাই বেশি এখানে কমিশন যে হাঁপায় যাচ্ছে। হ্যাঁ, আমাদের সাথে তাহলে এটা তো একটা ভালো লক্ষণ। তাহলে আমরা কেন তাদেরকে সহযোগিতা করি না? এবং তারা যে কথা বলছে যে ঠিক আছে, আমরা একটা মিনিংফুল সংস্কার হোক এবং একটা নির্বাচন হোক, একটা ক্রেডিবল নির্বাচন হোক, যেই নির্বাচনে আমরা নতুন একটা বাংলাদেশ পাবো। অতীতের রাজনীতি আমরা চাই না, অতীতের সেই ব্যবস্থাপনা আমরা চাই না। এখন বিষয় হলো যে এখানে মূল যে ইম্পর্টেন্ট বিষয়, প্রিন্স ভাই কথা বলেছেন, তাদের দলের ভেতরে অনেক তারা ব্যবস্থা নিয়েছেন, অনেক বহিষ্কার করেছেন, অনেক কিছু, কিন্তু গুণগত কোনো পরিবর্তন কিন্তু হয়। অবশ্যই পরিবর্তন এসছে, তাই না? তাহলে কি, তাহলে বুঝতে হবে যে আসলে তাদের দলটা, আমার মনে হয় নীতিগতভাবে চিন্তা করতে হবে যে তাহলে এই দলটাকে রিফর্ম করার জন্য আরো কি নৈতিক ডেভেলপমেন্ট এখানে দরকার। আমি এই ব্যাপারে আমার দলের ব্যাপারে যেহেতু বলেছেন, আমি বলি আমাদের অনেক পরিবর্তন এসেছে বলেই কিন্তু আজকে আমরা সাহস করে, বুক উঁচু করে, মাথা উঁচু করে আমরা কথা বলতে। একটা জিনিস দেখেন, আমি একটু তুষার ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। নির্দিষ্ট সময় নির্দিষ্ট সেকেন্ড নির্বাচন ব্যবস্থার বিষয় তুষার ভাই বলেছেন, তিনি কিন্তু লোকাল নির্বাচনের বিষয়টা বলেছেন। জাতীয় নির্বাচন আমাদের বিকল্প প্রস্তাব আছে, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন। এটা বাংলাদেশের রাজনীতির সাথে অবশ্যই আমরা যদি পরিবর্তন চাই এদিকে যেতে হবে, তাহলে জনগণ রেডিক্যাল চেঞ্জ হতে পারে। কখনোই গ্রহণ করবে না। এখানে এগুলো উচ্চকক্ষ নিম্নকক্ষ দুইটা কক্ষের প্রস্তাব বিএনপিও দিয়েছে এবং সংস্কার কমিশন থেকেও সেটা প্রস্তাব করা হয়েছে। নিম্নকক্ষে এখন বর্তমান সিস্টেমের নির্বাচনের ব্যাপারটা এখানে প্রস্তাবে আছে, আর উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি কিন্তু তারা প্রস্তাব করেছে, কিন্তু বিএনপি সেটাও কিন্তু নাকচ করে দিয়েছে। কারণ হলো তারা বাংলাদেশের নতুন কোন রাজনৈতিক দলের বিকাশ চায় না, নতুন কোন রাজনৈতিক দলের বিকাশ হোক এটা তারা চায় না। এবং দল এবং সরকার একাকার করতে চায়, তারা দলীয় নেতা আলাদা, পার্লামেন্টে সরকারে আলাদা হোক এটা চায় না। এই জন্য আমাদের সব দল এবং সরকার একাকার হবে নির্বাচিত হয়। এখন আপনারা এটা কেন মানতেছেন না? দলীয় প্রধান একজন হবে, আপনাদের সংস্কার দরকার। অবশ্যই, যেহেতু আমরা মনে করি আপনার ক্ষমতায় যাবেন না, আমাদের কনসার্নের বিষয় আপনি বলেন। না, এখন আমার দলের প্রধান কে হবে ওনাকে একটু বলতে হবে করে দেন, তাহলে তো সেটা আমার মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা। আপনাকে সময় দেওয়া হবে। তুষার ভাই বলেন। এই ঘন ঘোর চিৎকারের মধ্যে আমি ভুলেই গেছি আমার কি বলার কথা ছিল। না, মূল বিষয় হচ্ছে যে আপনি দেখেন এই আলোচনা শেষ পর্যন্ত গিয়ে কোথায় ঠেকলো দেখলেন? ওইদিকে বসা রাজনৈতিক দলগুলি, এইদিকে বসা বিএনপি সংস্কার চাইছে, কিন্তু আমাদের মূল আলোচনা ছিল রাষ্ট্রের কি সংস্কার দরকার। প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে। এই জন্য আমি বলেছিলাম যে রাজনৈতিক দলগুলির সংস্কার কে নিশ্চিত করবে? এটা কি এই সরকার নিশ্চিত করতে পারবে? তারা বারবারই বলছেন যে জনগণের সন্দেহ আছে। জনগণের সন্দেহ জনগণ প্রকাশ করে না। এই সরকার সম্পর্কে প্রথম সন্দেহ প্রকাশ করেছেন সরকারের মধ্যে থাকা এনসিপির সভাপতি নাহিদ। উনি বলেছেন এই সরকারের মধ্যে পক্ষপাত আছে, যদি এই পক্ষপাত থাকে তাহলে আমরা নির্বাচন করব না। প্রথম হুমকি দিয়েছে কিন্তু এনসিপি নির্বাচন না করার। কোন রাজনৈতিক দল এই হুমকি দিয়েছে যে আমরা নির্বাচন করব না? নির্বাচন বর্জনের প্রথম হুমকি এসেছে কার কাছ থেকে? যারা বলেছে যে এই সরকারকে তারা নিয়োগ দিয়েছেন, তাদেরই একজন বলেছে বিবিসিকে যে তারা এই সরকারকে নিয়োগ করেছেন। এই সরকারের প্রধান উপদেষ্টা পর্যন্ত একটা মিটিং এর মধ্যে বলেছেন, ফেসবুকে ক্লিপ পাওয়া যায়, যে এরা হচ্ছে নিয়োগকর্তা, ওনারা হচ্ছে প্রাইমারি
নিয়োগ তো একটাই হয়েছে, প্রাইমারি নিয়োগই তো হয়েছে, আর কে নিয়োগ দিয়েছে? এখন যদি আপনি প্রশ্ন করেন যে যিনি নিয়োগকর্তা তিনি নিয়োগকৃতের পক্ষপাত নিয়ে সন্দেহ করছেন, তাহলে প্রথম নির্বাচন পদ্ধতি বা সংস্কার সম্পর্কে অনাস্থা কে প্রকাশ করলো? যারা সংস্কারের দায়িত্ব নিয়েছে, এবং সংস্কারের দায়িত্ব নিয়ে সরকারের মধ্যে ছিল, পদত্যাগের কয়েক মাসের মধ্যে, কয়েক মাস হয় নাই আসলে, বলে দিল যে আমরা নির্বাচন করব না যদি আমাদের এই সরকার পক্ষপাত করে। তার মানে হচ্ছে এই অনাস্থা মূলত একটি রাজনৈতিক পদক্ষেপ, সরাসরি নির্বাচনকে ভয় পেয়ে নানানভাবে নির্বাচনী পদ্ধতিকে এমনভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে, আমি লাইনটা শেষ করি, যাতে করে সংখ্যানুপাত, ইলেকটোরাল কলেজ, 300 নারী আসনে নারীর সাথে প্রতিদ্বন্দ্বিতা, উচ্চকক্ষে সংখ্যানুপাত, এইসব বলে মূলত যারা সরাসরি ভোটে ক্ষমতায় যাওয়ার জনপ্রিয়তা রাখে না তারা কোনোভাবে ক্ষমতার কেকের মধ্যে গিয়ে হাজির হতে চাইছে, এবং আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে এইটাই দুর্বল করে তুলবে। একটা ভঙ্গুর ভবিষ্যতের রাজনৈতিক ব্যবস্থা তৈরি হবে, যে রাজনৈতিক ব্যবস্থাতে ভেটারান রাজনীতিবিদদেরকে গালিগালাজ করে একদল মানুষ সেখানে যাবেন হিসাবের মারপ্যাচে, হিসাবের মারপ্যাচের মধ্যে দিয়ে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা। ধন্যবাদ তুষার ভাই, ধন্যবাদ তুষার। আমরা একটু ডক্টর মোস্তাফিজ আপনার কাছ থেকে শুনি শেষ মন্তব্য। সর্বশেষ যেটা আমি বলতে চাই, সরকারের কনসেন্ট্রেশনটা এক জায়গায় করা হোক, কাছাকাছি, সংবিধান, বিচার ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা। কিন্তু সরকার ধরেন অনেকগুলো অপ্রয়োজনীয় বিষয়ে যাচ্ছে, এই যে নারী সংস্কারের কথা আসছে, তারপরে এই যে স্টারলিংকের মতো বিশাল একটা বড় সিদ্ধান্তের বিষয় আসছে, আরাকানকে করিডোরের আলোচনা আসছে, অনেকগুলো বিষয়, অনেক বড় বিষয় যেটা সরকারের নেওয়া উচিত না, আবার অনেকগুলো অপ্রয়োজনীয় বিষয় সরকারের নেওয়া উচিত না। তার ফোকাসটা এক জায়গায় হওয়া উচিত, সংবিধান, বিচার এবং নির্বাচন ব্যবস্থা। মানে ভাই আপনার কাছ থেকে একটু শুনি শেষ মন্তব্য। প্রথম কথা হচ্ছে যে আমি এত বড় ফোকাস ছোট করবার পক্ষে নই। বাংলাদেশ এখন একটা বিশ্ব ব্যবস্থার মধ্যে আছে, তো অর্থাৎ স্টারলিংক যদি ভাবা হয় ভেরি গুড, যদি মিয়ানমার ভাবা হয় এটা না ভাবাটা বোকামি হতে পারে। আজকে মনে হতে পারে আমার প্রয়োজন নাই, কিন্তু এটা যদি কেউ তুলে রাখে তার মধ্যে কোনো দোষ নেই। একইভাবে নারী স্বাধীনতা বা নারীর অধিকার কতখানি হবে সেই আলোচনা করলে সেটা একদম ডাইরেক্টলি নির্বাচনের জন্য না পড়লেও সংস্কারের জন্য তো এটা নেসেসারি হতে পারে। আমি একটু বিশেষ করে এই যে দলের সংস্কার নিয়ে কথা সেটা বলি। দলের সংস্কার গভর্নমেন্ট করতে পারবে না, নিশ্চয়ই না। দলের সংস্কার করতে পারে দল নিজে অথবা পাবলিক। পাবলিক কীরকম করে করতে পারে? পছন্দ করলাম না, অতএব 4 নম্বর পার্টি মাখো ফ্রান্সে ইলেকশনে জিতে 1 নম্বর হয়ে গেল। আমাদের এখানে 1 নম্বর যে 4 নম্বর হবে না সেটা কে বলতে পারে যদি পাবলিক সিদ্ধান্ত করে? মানুষ কি অতখানি যাচ্ছে? বিএনপির জন্য আমি বলবো যে হ্যাঁ, আমি মানি প্লিজ যেগুলো বলেছেন সব ঠিক, এত এক্সপ্লেন করেছেন, তাদের নেতাদের সাথে কথা বললে মনে হয় যে তারা এটা করতে চাচ্ছেন, কিন্তু এইটা ট্রান্সলেটেড হচ্ছে কতখানি পাবলিকের মধ্যে, এইটা তাদের নির্মোহভাবে বুঝতে হবে, এবং এইটাতে তাদের কোনো ইমোশন চোখ খাওয়া চলবে না। অন্যায়ভাবে সমালোচনা করলেও তাদের ভাবতে হবে যে আমি এটা কারেকশন করতে পারি কেমনে। কারণ এই যে একটু আগে ওনারা দুজনেই বললেন না যে ক্ষমতায় তো ভাই আপনারাই যাবেন, এরকম কিন্তু এক ধরনের টেকেন ফর গ্র্যান্টেড, সেই বিএনপির উপরই নির্ভর করে বেশি করে যে আগামীতে ট্রান্সফরমেশন কতখানি করতে পারে। অতএব বিএনপির উপরে চোখ বেশি থাকা দরকার। এটা বিএনপির জন্য এক ধরনের ঝুঁকি কিনা, যে তাদের উপর তো আসলে এই টেকেন ফর গ্র্যান্টেড যদি আপনি একটা পার্টিকে নেন তাহলে এত সমস্ত কিছু শেষ পর্যন্ত বিএনপির কাদের উপর, তারা যদি এটাকে এইভাবে নিতে পারে যে আমাদের যেভাবে তারা টেকেন ফর গ্র্যান্টেড মনে করছে একইভাবে আমাদের আবার ছুঁড়েও ফেলে দিতে পারে, আমাদেরকে বেশি কেয়ারফুল হতে হবে, তাইলে কিন্তু এটা একটা অনেক বড় জায়গায় যেতে পারে। এবং আমি মনে করি যে বিএনপির মধ্যে সেই বোধ আসবে, এটা এক্সপেক্টেড, না হলে তো কোনো উপায় নেই। আর বাকিদের বিষয় হচ্ছে আমরা সবসময় ক্রিটিসাইজ করি। আমরা এককভাবে ক্ষমতায় যাব না, এটা আমরা জাতির কাছে কমিটমেন্ট করেছি। আমাদেরকে যদি ভোট 200 আসনেও সরকার জনগণ নির্বাচিত করে, আমাদের রাজনৈতিক দল যারা একসাথে আন্দোলন করেছে সকলের সাথে সর্বদলীয় জাতীয় সরকার করে সেই সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারছেন না। যাই হোক, ধন্যবাদ প্রিন্স ভাইকে। আমার মনে হয় যে আজকের আলোচনা যারা দর্শকরা যারা দেখলেন তারা বুঝতে পারছেন যে সামনের দিনে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, এবং আদৌ রাজনীতিবিদরা যদি সংস্কার না করেন
নিজেদের আচরণ পরিবর্তন না করেন, অতীতের মধ্যেই থাকেন, তাহলে ভবিষ্যতে তাদের জন্য আমি মনে করি নিশ্চিত বিপদ অপেক্ষা আপনাদের সকলকে এবং অসংখ্য আমাদের ধন্যবাদ। নির্বাচন লাগবে, নির্বাচন ছাড়া কোনো পথ নেই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্ত। আগামী সপ্তাহে হাজির হব নতুন কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।